অনিন্দ যেদিন ভিনদেশি তারাটা প্রথম দিনে সে গিটার বাজিয়ে শুনেছিল, ওই গানটা অনিন্দ কোনোদিন গাইতে পারেন। ও যেভাবে গেয়েছিল, সিধু ক্যাকটাসে গান গাইছে, অনিন্দ শহর বোস শহরের গান গাইছে, বাবুল সুপ্রিয় গাইছে। আমরা কিন্তু সবই কিন্তু ফেস্টের প্রোডাক্ট। যদি আমাদের দেখতে খুব মনে হয় যে আমরা হাবা গোবা একটু ব্যান্ড, একটু ভালো মানুষ ব্যান্ড, বেশি লাফাঝাপি করি না, কিন্তু টেকনোলজি ওয়াইজ আমরা অনেক জিনিস এমন করেছি যেগুলো আগে আমাদের কোনো ব্যান্ড করেনি। আর হাওড়াতে আরেকটা জিনিস ছিল যে আমাদের লাল মেঝের বাড়ি ছিল, তো ওইখানে আমাকে চক কিনে দেওয়া হতো, আর আমি আমার ক্যানভাসটা ছিল আমার মেঝে। নমস্কার। আজকে সহজ কথায় আমরা এক অত্যাশ্চর্য মানুষের মুখোমুখি, যাকে দেখলে দিনের মধ্যে 10টা সূর্যোদয় ক্যাচ ধরে নেওয়া যায়, যার ঠাট্টায় কয়েকটা জন্মদিন লোনে পেয়ে যাই আমরা। আমাদের কেজোবাড়ির থেকে মেজোবাড়ির শহরের জল যে কমে যাচ্ছে তা এই মানুষটা জানে, কারণ এই মানুষের সুরে গানে হাওয়া আজও ঝামড়ে পড়ে। আমাদের সবার প্রিয় কুপল সেনগুপ্ত শুধু একটা পরিচয় নয়, অনেক পরিচয়। সুরকার, সংগঠক, ভোকালিস্ট তো আমরা সবাই জানি, অরিগ্যামিতে অত্যন্ত পারদর্শী, গ্রেট কার্টুনিস্ট, গ্রেট পেইন্টার। আর কি আছে? ও রেস্টুরেন্ট খুলেছ? অত কিছু ব্যাপার না আসলে। শোন, আমাদের কি বলতো, আমি খুব অল্পতেই অধৈর্য হয়ে পড়ি, বুঝলি তো, অধৈর্য হয়ে পড়ি, এবং যার জন্য কিছুদিন পরেই মনে আরেকটা নতুন কিছু করি। তো এটা একটা পথ চলা আর কি। হ্যাঁ, এটা তুই এরকম হয়তো বাড়িয়ে বললি, শুনতে ভালো লাগলো সকাল সকাল এসে। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর বিশেষণ আমার আগে লাগিয়ে দিলি, কিন্তু আমার সবসময় মনে হয় যে এই জার্নিটা চলবি, এটা একটা বাসে ওঠার মতন। একটা বাসে উঠলাম যখন জন্মালাম, এবং একদিন বাস থেকে নেমে যাবো। এই চলার পথে নানান রকম যাত্রীরা উঠবে তোর সাথে, কেউ কিছুক্ষণ থাকবে, কেউ অনেকক্ষণ থাকবে, কেউ নেমে যাবে, নেমে আবার হয়তো পরে উঠবে। এই যে তোর সাথে দেখ না, হয়তো একটা সময় ছিল যে প্রচুর আড্ডা বন্ধুত্ব ছিল, মাঝখানে অনেকদিন কেটে গেল, আবার তুই কতদিন বাদে চন্দ্রবিন্দুর একটা শোতে অ্যাঙ্কারিং করলি। তো এরকম ভাবেই চলবে জীবনটা, এবং এই জার্নিটা যেন খুব উপভোগ্য জার্নি হয়, সেটার জন্য যা যা করার করতে হবে। এই উপভোগ্য জার্নি মানে সেই জার্নির শৈশবটা একটু যদি জানতে পারি। শৈশব এখন আমার তো ডিমেনশিয়া ধরে গেছে, আমি তো দুদিনের আগের গল্পই মনে রাখতে পারি না। শৈশবটা মনে থাকে, শৈশবের আগেরটা ভুলে যায়। শৈশব আমার ছোটবেলা তো হাওড়াতে হয়েছিল। হাওড়াতে মানে নর্মালি যে হাওড়ার যে বাড়িগুলো, সেখানে প্রায় কোনো জায়গায় ছিল না। হ্যাঁ, তো আমি যে বাড়িটাতে থাকতাম সেটা একটা 3তলা বাড়ি ছিল। নিচেরটা একটা গ্যারেজ মতন ছিল, তা আমরা দোতলায় থাকতাম, ফার্স্ট ফ্লোরে। আর তারপরে তার উপরের তলাতে আরো দুজন ভাড়াটে থাকতাম, আমরাও ভাড়া থাকতাম। আর আমরা দুটো ফ্ল্যাট নিয়ে আমরা থাকতাম। আর আমাদের ওপরে দুটো ফ্ল্যাটে, একটা ফ্ল্যাটে আমারই বয়সী একটি ছেলে সে থাকতো, সে এখন আমার সল্টলেকেও আমার প্রতিবেশী। আর আমি যখন বাড়ি করে সল্টলেকে চলে আসি, তো ওর বাবাও বাড়ি করে আমার ঠিক পাশের ফ্ল্যাটটাই ও। তোমরা এলে তোমরা সল্টলেকে 1979। হ্যাঁ, তো এইবারে ওই, এবং আমাদের ঠিক বাড়ির সামনে অরুণদা বলে আমাদের এক দাদা। তুমি এতদিনে সল্টলেক চিনতে পেরেছো নিশ্চয়ই? না, এইটা আমি বলছি যে আমি সেটাতে পরে আসছি, তা এটা আগে বলে নিই। সেটা হচ্ছে যে এবার ওই অরুণদার বাড়িতে সামনে একটা খুব সুন্দর বাগান ছিল, মাঠ ছিল সেখানে, হাওড়াতে। এবং সেই বাগানটা খুব ওয়েল মেনটেন, এবং তার একটা জায়গাতে একটা ব্যাডমিন্টন কোর্ট মতন ছিল। তো সেখানে শীতকালে ব্যাডমিন্টন খেলা হতো, আর কি বলে গরমকালে আমরা ওখানে গিয়ে মাঝে মাঝে ছোট ক্রিকেট খেলতাম। হ্যাঁ, আর আমাদের ওপরে যেহেতু দুটো ফ্ল্যাট একসাথে করা, তো ওপরে ছাদটাও বেশ বড় ছিল, আমরা ছাদে ক্রিকেট খেলতাম, ঘুড়ি ওড়াতাম। হ্যাঁ, এবং যেহেতু আমার বোন, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমার খুড়তুতো বোনও আমার বয়সী, ওই টিক্কা যে ওপরে থাকতো, হ্যাঁ, সে টিক্কাও আমার থেকে হয়তো 1 বছরের ছোট। তো সব নিয়ম, আর আশেপাশেও কিছু বন্ধু বান্ধব ছিল। আমাদের ছোটবেলাটা খুব ভালো কেটেছে, খুব মজা করে খেলা। ফলে যখন আমরা সল্টলেকে প্রথমে আসছি, আমার খুব মন খারাপ হয়েছিল যে সল্টলেকে তো এটা পাবো না। আমরা যখন সল্টলেকে বাড়ি করে চলে আসি, ঠিক উল্টো, একদম হ্যাঁ, ফাঁকা, এবং সেখানে বন্ধু হবে কি হবে না। এবং আমরা যখন চলে আসছি, ঠিক তখনই যে ওই টিক্কা, মানে ওর ভালো নাম অরূপ, ওরা যে চলে আসবে এরকম, ওরা আরো একটু পরে আসবে, ওরা তখনও বাড়ি করেনি, তখন আমরা একদম কমপ্লিটলি একা চলে যাচ্ছি।
কিন্তু সল্টলেকে গিয়েও আমি খুব তাড়াতাড়ি আমাদের দারুণ বন্ধু সব পেয়ে যাই, এবং সল্টলেকে এত খোলা মাঠ, আমাদের সাইকেল ছিল, সেই সাইকেল করে করে বহু দূরে, তখন নিকো পার্ক, এইসব নিকো পার্ক ছিল না, ঝিলমিল বলে, হ্যাঁ হ্যাঁ, সে ওই সব জায়গাগুলো একদম তখন ঝিলমিলও হয়নি, সব ব্যারেন ফাঁকা জায়গার। আমাদের দাদা স্থানীয়, আমরা ওয়েলফেয়ার বলে একটা ক্লাব ছিল, ওখানে খেলতে যেতাম, ওখানে একজন দাদা সুবীর দা, ওরা আমার খুব বার্ড ওয়াচিং এইসবে খুব আমাদের ইন্টারেস্ট জেনারেট করেছিল, ফলে আমরা সাইকেল করে করে ওই সব জায়গায় চলে যেতাম, সেখানে প্রচুর ঝিল ছিল, সেই ঝিলে পাখি আসতো, আমরা সব হ্যাঁ মানে সরি সুবীরদা বলছি, সুবীরদা আমাদের খেলাতে খুব ইন্টারেস্ট জুগিয়েছে, ওটা তাপসদার দাদা ছিল, হ্যাঁ, তো সেই দাদা আমাদের খুব ওই বার্ড ওয়াচিং এইসব, পুলকদা আর তিলকদা ছিল, তো সেই ওইগুলো আমরা সব নোট করতাম যে কি কি পাখি দেখেছি। তো সালিম আলীর একটা বই আমরা কিনেছিলাম, আমাদের কিনে বলা হয়েছিল, তারপর আমরা WWF এর মেম্বার হয়েছিলাম, মানে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড নাকি একটা চেক, আমার মনেও নেই, এটা এখনো আছে, সেটা এখনো আছে, এবং আমরা পান্ডা যা সাব সিম্বলটা, সে আমরা ব্যাচ বিক্রি করতাম, সেখান থেকে ফান্ড তুলতাম। একবার হয়েছিল যে তখন বাইপাসের ধারে, ঠিক স্টেডিয়ামের উল্টো দিকের জায়গাটা, সেখানে সব আমরা গাছ পুঁততে গেছিলাম, হ্যাঁ, বৃক্ষরোপণ নিয়ে হয়েছিল, একটা ফেস্টিভ্যাল মতন হয়েছিল। তো নানান জিনিস, সল্টলেকে এসে অন্যরকম একটা জীবন হয়ে গেল, ফলে আমি যে খুব হাওড়াটাকে তারপরে মিস করেছি তা না। আর হাওড়াতে আরেকটা জিনিস ছিল যে আমাদের লাল মেঝের বাড়ি ছিল, তো ওইখানে আমাকে চক কিনে দেওয়া হতো, আর আমার ক্যানভাসটা ছিল আমার মেঝে, এবং যেহেতু অনেক বড় মেঝে, হ্যাঁ, তো সেই ক্যানভাস পুরো আমরা ভর্তি করে সাদা চক দিয়ে আমি এঁকে রাখতাম। এবং আমার সবচেয়ে ফেভারিট আঁকা ছিল, সেটা আমি ছোটবেলায় আমি শুনেছি, এখন আর অতটা ভালো করে মনে পড়ে না, সেটা হচ্ছে যে আমাদের ওখানে হাওড়াতে না দুর্গাপুজোর পরে ভাসানটা খুব ইন্টারেস্টিং ভাসান হতো, ওখানে প্রচুর লোকাল সব ক্লাবের ব্যান্ড পার্টি ছিল, সেই ব্যান্ড পার্টিগুলো এক একটা করে ব্যান্ড পার্টি এক এক রকম ড্রেস পরে তারা যেত, এবং এক একটা ডিভাইডারের মতন একটা গেট মতন করা, আলোর গেট, সেই গেটগুলো খুব সুন্দর দেখতে হতো, একটা করে গেট, একটা করে ব্যান্ড পার্টি, তারা এক একটা ধরনের বাজনা বাজাতো, আবার ওটা চলে গেল পরে আরেকটা, এরকম যাদের যত বড় পুজো তাদের হচ্ছে যে কতটা গ্ল্যামারাস, তাদের কতগুলো ব্যান্ড পার্টি থাকবে, কারো 8টা, কারো 10টা, কারো 11টা, এরকম থাকতো। এবং ওই যে পুরো প্রসেশনটা আমি দেখতাম, এবং বাড়িতে এসে মাটিতে আঁকতাম, হ্যাঁ, যেহেতু বিরাট বড় একটা ঘর থেকে চলে গিয়ে অন্য ঘরে চলে যেত ব্যান্ড পার্টি, তো সেইটা আমার কাছে খুব, তো তখন তো অত ডিজিটাল ক্যামেরা ছিল না, থাকলে হয়তো আমাদের বড়রা ছবি তুলে রাখতো, সেটা দেখে হয়তো এখন ওরকম ধরনের কিছু ট্রাই করতাম। তো এইটুকুই যা অল্প স্বল্প মনে আছে, বেশি খুব মনে নেই না। তুমি সায়েন্সের স্টুডেন্ট ছিলে, তার সাথে 3টে দিক একসাথে ইন্টারেস্টিং ভাবে তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। ফুটবল, মানে প্রফেশনাল ফুটবল না হলেও ফুটবলের প্রতি ভালোবাসা। আমার সব কটা খেলার প্রতি ভালোবাসা আছে, কিন্তু প্রবলেম হলো যে আমি যখন সল্টলেকে এসেছি তখন বললাম তো খোলা মাঠ, ওই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছি, সেখানে ক্রিকেট ফুটবল সব হয়। এবারে ক্রিকেটটা আমি খুব ভালো খেলতাম, এবার একদিন যেটা হলো যে ক্রিকেটে উইকেট কিপিং করতাম, হ্যাঁ, তো উইকেট কিপিং করছে, আর আমাদের ওখানে একজন খুব ফাস্ট বলেছিল, ওর নাম অংশুর বল সবাই খুব ভয় পেত, তো অংশু বল করছে, আর যা হয় আর কি, যে আমি একটু তখন বয়স কম, এবং আস্তে আস্তে ফাস্ট বোলিং করছে, কিন্তু আমি মানে এগিয়ে এসে, হ্যাঁ, যাতে আর কি যদি রান আউট করা, মানে স্টাম্প আউট করার সুবিধা হয়, যে মিস করলেই ও যদি স্টেপ আউট করে, মানে আমি সঙ্গে সঙ্গে ইয়ে করবো, স্টাম্প করে দেবো। এই করতে করতে মানে ও বল করতে আসছে, আমি খেয়ালই করিনি, আমি ফার্স্ট স্লিপে কি একটা নিয়ে আমি গল্প করছিলাম, আমি অংশু স্টেপিং নিয়ে কিছু হাসাহাসি করছেন, এবার আমি জাস্ট ঘুরলাম, আমি দেখলাম ব্যাটসম্যান মিস করতে, ততক্ষণে বল করে দিয়েছে, ব্যাটসম্যান মিস করলে সোজা বলটা এসে আমার সিজন বল, হ্যাঁ একদম ডিউস বল এসে নাকের লাগলো, ওই যে একটা ভীতি তৈরি হয়ে গেল, তারপর থেকে আর ক্রিকেটটা না সামহাও আমার আর হলো না খেলা, হ্যাঁ, সবসময় ভীতিটা এমন কাজ করলো, তখন আস্তে 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 ফুটবল খেলা দেখে অনেক বেশি আমি ঝুঁকে পড়লাম। গান ছোটবেলাতেই নিশ্চয়ই লোকে বুঝতে পারছে যে ছেলেটার সুর আছে, গান করছে, আবার আঁকাও রয়েছে খুব ভালোভাবে, খুব বড়ভাবে। আঁকাটা সেইভাবে তখন আঁকা মানে কোনোটাই, আমি বললাম যে আমার সবচেয়ে মজা হয়েছে, আমার কোনোটাই খুব যে ফর্মালি আমি করেছি, আমাকে আঁকা শেখাতে নিয়ে যাওয়া হয়েছিল হাওড়াতে, আমি 2 দিন গেছিলাম ক্লাসে, তারপর থেকে বলেছি আমি আঁকার ক্লাসে যাবো না, আমার এখন ভয় করতো, ওই যে বারবার করে বলতে এইভাবে আঁকো ওইভাবে আঁকো, আমি পারছি না, সেইটা নিয়ে একটা খুব ভয় হতো বলে আমি আলটিমেটলি আঁকার ক্লাসেও যাইনি, আমাকে অনেক চেষ্টা করা হয়েছিল নিয়ে যাওয়ার জন্যে, হ্যাঁ, তো সামহাও যাওয়া হয়নি। তো তারপরে খেলার ক্ষেত্রেও আর কি, খেলাটাও যে ফর্মাল যে কোথাও ট্রেনিং নেব, ইনফ্যাক্ট আমি ফুটবলের থেকেও টেবিল টেনিসটা অনেক বেটার খেলতাম,
হ্যাঁ, যদিও আমার ক্লাবে আমাকে হারানোর মতন খুব, আমাদের ক্লাবে না সবাই খুব ভালো টেবিল টেনিস খেলতো। হ্যাঁ, জয়জিৎ লাহিড়ী বলে আমার বন্ধু, ওই যে বাপ্তাকে সবাই চিনবে, তার কারণ বাপ্তা খুবই বিখ্যাত, যদিও তাকে হয়তো সামনাসামনি অনেকেই চেনে না, কিন্তু তার কিছু গান, লেখা গান এতই বিখ্যাত যে মানে প্রায় বলবো যে যে বাঙালি একটু গান বাজনার চর্চা করে তারা সবাই গানটা জানে, কি গুনগুন করে 2 লাইন গাইতে পারে। সেটা হচ্ছে শহরের উষ্ণতম দিনে কিংবা ধারার থেকেও জটিল তুমি। বাপ্তাকে যেমনি খুব ভালো টেবিল টেনিস প্লেয়ার ছিল, ইনফ্যাক্ট বাপ্তাকে আমি টুর্নামেন্টে কোনোবারই হারাতে পারিনি, ও আমাকে আইদার সেমিফাইনালে কোনো ও হারিয়ে দিত। কিন্তু আমি কিন্তু আমার গুরুদাস কলেজে আমি কিন্তু চ্যাম্পিয়ন ছিলাম। একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর একবার রানার্স আপ হয়েছিলাম, ফাইনালে গিয়ে হেরে গেছিলাম। তো ওটা আমার কিছুটা কি বলবো ওভার কনফিডেন্স হতে পারে, মানে সেকেন্ড টাইম গিয়ে হেরে গেছি, ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন হয়েছি। তো এই পুরো খেলাধুলোটা পুরোটাই ভালোবাসা থেকে, খুব যে প্রফেশনালি আমি খেলেছি এমন নয়, হয়তো খেলতে পারতাম, কিন্তু তখন তো ওই ব্যাপারটা তো ছিল না। মানে এখন যেমনি বাবা মার অনেক বেশি কনসিয়াস যে ছেলে যখন ভালো খেলছে তাহলে দেখি একটা কোচিং ক্যাম্পে নিয়ে যাই, দেখি ওটা যদি ভালো করতে পারে। আমাদের সময় ওই ব্যাপারগুলো ছিল না, হয়তো খেলছে খেলা দিয়ে যে কিছু হবে এটা কি কখনো বাড়ির লোকজন ভাবতো না, খেলছে আনন্দের জন্যই খেলছে ওই অবধি। তো সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে। আমার গান বাজনাটাও তাই, কখনো সেই অর্থে যে বিরাট গান বাজনা শিখবো সেরকম হয়নি। আচ্ছা, একটা সময় হয়েছিল যে হ্যাঁ একে কাউকে দিয়ে শেখানো যায়, কিন্তু ওই আবারও একটা ভীতি কাজ করেছিল, না যাবো না, শিখবো না, যা করছি বলে এরকম ভাবেই গানটা শুরু। যারা তোমার মতন প্রথাগতভাবে সেইভাবে গান শেখেনি, তাদের গান শেখার একটা বড় প্রসেস হচ্ছে কান। যেমন তুমি নিজে বহু জায়গায় বহুবার বলেছো সলিল চৌধুরীর কথা, হ্যারি বেলাফন্টের কথা, এগুলো তোমার লাইফে আসা শুরু করলো কবে থেকে? আমার মনে হয় যে গান বাজনার প্রতি ইন্টারেস্টটা সেটা হলো যখন আমার বাড়িতে, আমি যখন ক্লাস 8-8-এ পড়ি, ওরকম আমি ঠিক ওই আমার পুরোটাই ভাষা মানে ভুলে যাই। সেই সময় আমাদের বাড়িতে একটা টেপ রেকর্ডার কেনা হলো, ন্যাশনাল প্যানাসনিক, তখন সেই টেপ রেকর্ডার কেনা হওয়া মানে কিছু ক্যাসেট কিনতে হবে। আর তখন আমার মনে আছে যেদিন টেপ রেকর্ডার কেনা হলো তারপরেই আমরা গিয়ে কয়েকটা ক্যাসেট কিনি। তা আমরা মান্নাদের ক্যাসেট কেনা হয়েছিল, দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত কেনা হয়েছিল, আর কিশোর কুমারের একটি আধুনিক গানের কেনা হয়েছিল। আমার এখনো মনে পড়ে যে কিশোর, তখন তো পাইরেসির গল্প ছিল না, এবারে এই মান্না দে এবং দেবব্রত বিশ্বাসের যে রেকর্ডগুলো, এই ক্যাসেটগুলো কেনা হয়েছিল, সেগুলো ওই দোকান থেকেই আর কি ওরা একটা ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ড করে দিয়েছিল বলে সেগুলো সস্তা পড়েছিল। আর কিশোর কুমারটা আমরা HMV একদম ব্র্যান্ডেড ক্যাসেট কিনেছিলাম। আমার এখনো মনে পড়ে কিশোর কুমারটা মোস্ট প্রবাবলি 42 টাকা দাম ছিল, আর ওইগুলো 30 টাকা দিয়ে কিনেছি। তো তার মানে আমি যখন ক্লাস 8-এ পড়ি, মানে আমার 83 এরকম সময়, তো আমি 83-তে একটা ক্যাসেটের দাম 42 টাকা, মানে ওটা অনেক টাকা। হ্যাঁ, তো তখন কি হতো যে অতটা টাকা দিয়ে তো ঘন ঘন ক্যাসেট কেনা সম্ভব না, তাহলে কি হবে যে বন্ধু বান্ধব তাদের থেকে শেয়ার করো। ওই যে অংশুর কথা বলেছিলাম, তো অংশু আশিস ছিল একটু একটু ইংরেজি ঘাসা ছেলে, তো ও আমাকে অনেকগুলো ইংরেজি ক্যাসেট দেয়। তার মধ্যে হ্যারি বেলাফন্টে ছিল, তার মধ্যে একটা সাইমন গারফাঙ্কেল ছিল, এঙ্গেলবার্ট হাম্পারডিং ছিল, আরো কয়েকটা ছিল সেগুলো এখন আর এই মুহূর্তে জিম রিভস ছিল। এবং এই প্রত্যেকটাই অ্যাপার্ট ফ্রম এঙ্গেলবার্ট হাম্পারডিং আমার খুব ভালো লাগে, কিন্তু এই জিম রিভস, হ্যারি বেলাফন্টে, সাইমন গারফাঙ্কেল, বব ডিলানও দিয়েছে। ও বাবা, বব ডিলান। তো এইগুলো আস্তে আস্তে আমার শুনতে শুরু করি। তো শুনতে শুরু করে সামহাও কেন আমি জানি না, হ্যারি বেলাফন্টে যেহেতু তখন ওই ম্যান পিয়া বা কিংবা ম্যান স্মার্ট ওয়ান স্মার্টার, এই যে গানগুলো, এগুলোর মধ্যে তো একটা অদ্ভুত ধরনের হিউমার আছে, সেই হিউমারটা আমাকে সামহাও খুব কি বলবো একটা আকৃষ্ট করে। তারপর ধীরে ধীরে হ্যারি বেলাফন্টের সম্পর্কে একটু একটু করে জানা শুরু করি। আমার আশেপাশে যারা বাইরে থাকতো, আস্তে আস্তে বড় হই, তারা কেউ যখন বিদেশে যাদের মামা মাসি থাকতো তাদেরকে বলতাম যে দেখ না যদি হ্যারি বেলাফন্টের কোনো ক্যাসেট জোগাড় করতে পারিস কিনা, কিছু করতে পারিস কিনা, এখানে যে কটা পেয়েছি তার বাইরে আর পাচ্ছি না খুব একটা কিছু। ওই বেলাফন্টে কার্নেগি হলের যে ক্যাসেটটা, সেটা ওই দুটো ভলিউমে পাওয়া যেত, এই কটা ক্যাসেটে। তারপরে একটা সময় আমার এক বন্ধু ফোন করে বললো যে আমার পিসেমশাই সে একটা ভিডিও ক্যাসেট তার বন্ধুর ইয়েতে দেখেছে, তো সেটা পিসেমশাই তোর জন্য রেকর্ড করে আনবে। হ্যাঁ, তো সেই ভিডিও ক্যাসেটটা পরিশ্রম ছিল বলো আমাদের।
সেই এক একটা সেই কিছু ভিডিও পাওয়ার ক্যাসেট জন্য। রেকর্ড করে সে রোজ যাওয়া হচ্ছে কবে আসবে পিসময় কবে আসবে, তারপরে আলটিমেটলি পেলাম। তো যথারীতি তো ক্যাসেট টু ক্যাসেট রেকর্ড করা, তার ভালো বেশ নয়। কিছু জায়গায় এরকম লাইন লাইন এসে আছে, কিন্তু সেটাও আমাদের কাছে তখন মানে সাংঘাতিক মূল্যবান একটা জিনিস আর কি। সে দেখে দেখে প্রায়, আর মাঝে মাঝে সে ভিডিও ক্যাসেটে হতে অডিও ক্যাসেটে হয়ে যায়, সে ফিতে জড়িয়ে যেত, সেটা একবার হলো যে জড়িয়ে পড়িয়ে গেল, যখন হলো তখন আরো ওই লাইন ফাইন এসে গেল। তো সেটা তারপরে বহু বছর বাদে সেটার অরিজিনাল ভার্সনও পাই, তারপর তো ডিভিডি এসে যায়, ডিভিডিও জোগাড় করি আরে বেলাফন্টে। তো ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এবং তারপর ফাইনালি একবার যখন 2003-এ গেছিলাম সেই বেলাফন্টে, হ্যাঁ দেখি হঠাৎ করে বেলাফন্টের কনসার্ট হচ্ছে, সেটার জন্য তখন আমরা রয়েছি স্যান হোসেতে, বেলাফন্টের কনসার্ট হচ্ছে লস অ্যাঞ্জেলেসে, কোনো পরিকল্পনাই ছিল না যাওয়া, সে মারামারি করে সেখান থেকে তাদেরকে রাজি করিয়ে সে ওখান থেকে গাড়ি করে বেলাফন্টের প্রোগ্রাম এসে শুনে গেছি। তো ওইগুলো না থাকলে মানে ওই বললাম যে জার্নিটা ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিভাবে চলছো, মানে শিখলে কি শিখলে না, ভালো হলো কি হলো না। আমরা গান বাজনা বিরাট ভালো করব, হ্যাঁ দারুণ কি বলবো প্রিসিশনে যেতে হবে, একদম যেটা যেরকম ভাবে করা দরকার ঠিক সেরকম ভাবেই করতে হবে, নাহলে হলো না। এইভাবে তো গান বাজনার আমরা করিনি। ফুটবল খেলার কি বলে টেবিল টেনিস খেলা সব খেলাই আর কি এনজয় করার জন্য করেছি, তার জন্য যতটুকু করতে হয় সেইটুকুই করা। গান বাজনা যে আমরা যে বিরাট শিখেছি এমনটা নয়, কিন্তু আমরা স্টিল মনে করি যে না শেখা যে কতগুলো অ্যাডভান্টেজ আছে না, একটা সাহস মানে হয় না যে বোকাদের সাহসের অভাব হয় না, কেন জানে না তো সে আগুনে ঝাঁপাতে যাচ্ছে না কোথায় যাচ্ছে। তো ফলে আমরা মনে হয় আমরা অনেক কিছু করেছি যেটা হয়তো মিউজিক্যালি আমরা খুব ট্রেন্ড হলে হয়তো সেই রাস্তাটা আমরা নিতে পারতাম না। ফর এক্সাম্পল এই যে চন্দ্রবিন্দু, আমাদের যে অ্যালবামটা হয়েছে যেখানে চন্দ্রবিন্দু গানটা রয়েছে, সেই চন্দ্রবিন্দু গানটার পর একটা অদ্ভুত ক্যাকোফনি। চন্দ্রবিন্দু কে মা, কে মা আমার বলো না মা, এইটা যদি আমি খুব গান বাজনা, হ্যাঁ ওটা কেন করেছিলাম, আই মিন ইনফ্যাক্ট ওটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন প্রথম অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে সেটা সুরজিৎ বাজাচ্ছে এটা হবে, তো আমরা গানটা গাইছি, তো গানটা গাওয়ার পরে গানটা শেষ হয়ে গেছে, তখনও সুরজিৎ বুঝতে পারিনি যে এখানেই শেষ হবে, তো সুরজিৎ তখনও বাজিয়ে যাচ্ছিল। এবার বাজিয়ে যাওয়ার সাথে সাথেই হ্যাঁ তখন ইন দ্য ট্র্যাঙ্কুইলিটি অফ জেন্টলনে আমি একটা বিয়ে করেছি, আর করে একটা হচপচ একটা জিনিস হলো, তখন ওরে থাম করে চন্দ্র থামালো এবং সবাই আমরা থেমে গেলাম। এইটা হওয়ার পর আমরা অসম্ভব হাসলাম, আরে এটা তো একটা দারুণ জিনিস হয়ে গেল। এবার বন্ধ কর বন্ধ কর। তো এইবার এই জিনিসটা কিন্তু খুব স্পন্টেনিয়াসলি হয়েছিল, এবং এটা হয়ে যাওয়ার পর আমরা ঠিক করলাম যে তাহলে এটা ক্যাসেটেও রাখবো। কিন্তু ক্যাসেটের মজা হচ্ছে যে ক্যাসেটে যখন ওটা আবার করে নতুন করে করতে গেলাম, সেটা সেই দিন যেটা হয়েছিল সেই রকম হলো না, হওয়া সম্ভব না, কেন ওটা তো আমরা কিছু জেনে বুঝে আমরা যখন পাচ্ছি, আমরা তো ফার্স্ট টাইম পাচ্ছি। কিন্তু ওই বললাম যে যেটা আমি এখনো বলি যে অনিন্দ যেদিন ভিনদেশি তারাটা প্রথম দিনে সে গিটার বাজিয়ে শুনেছিল, ওই ভিনদেশি তারাটা সেই মুহূর্তে যদি আমরা রেকর্ড করতে পারতাম, সেই ভিনদেশি তারাটা যেরকম হতো সেই হওয়াটা, আর ওই গানটা অনিন্দ কোনোদিন গাইতে পারেন ও যেভাবে গেয়েছিল। কেন যেই মুহূর্তে আমরা যখন স্টুডিওতে গেছি তখন সুরজিৎ তার মতন করে একটা ফরম্যাটেড গিটার বাজিয়েছে, সবকিছু করতে গিয়ে ওটা একটা অগোছালো যে ব্যাপারটা ছিল, একটা আলগা আলগা ব্যাপার ছিল, ওই বিউটিটাই আর ফিরে এলো না। এবং অনিন্দ আরও কখনো, তারপর যেই মুহূর্তে ওইভাবে গিটারটা সুরজিৎ বাজাতে শুরু করলো, অনিন্দ কিরকম একটা ফরম্যাটে পড়লো। ওই যে ফরম্যাটটা যেটা অনিন্দ প্রথম দিন যেদিন শুনিয়েছিল, সেদিন কিন্তু একদম কিছু না ভেবে অগোছালো একটা, হ্যাঁ ওই যে ব্যাপারটা যেটা ওই গানটা ডিম্যান্ড করেছিল, এবং ওই একটা অদ্ভুত সৌন্দর্য তৈরি হয়েছিল গানটা, সেইটা আর হয়নি। তো ওগুলো সত্যি হয় না, কেন ওটাই একবারই হয়। ওটা যদি আমি সেই মুহূর্তে রেকর্ড করে ফেলতে পারি, যেমনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যারা করে তারা এটা বুঝতে পারবে যে কিছু কিছু মোমেন্ট এমন পাওয়া যায়, সেই মোমেন্টগুলো যদি আমি আবার রিক্রিয়েট করতে চাই, আমি 100 বার ওই একটা সিঙ্গর এমন একখানা অ্যাকশন পেলো, সেই অ্যাকশনটার জন্য যদি আরো 20 বছর বসে থাকে হয়তো সেটা রিপিট পাবে না। মুহূর্তের ম্যাজিক, ওই মুহূর্তের ম্যাজিক গুলো, ওইটাই বললাম যে জার্নি তো ওইটা এনজয় করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তুমি আর্ট কলেজে গেলে কেন? কিছু হচ্ছিল না বলে গেছিলাম, সত্যি কথা বলতে আর্ট কলেজে যাওয়ার কোনো কথা ছিল না। তুমি তো থাকতেও অনেকটা টাইম স্কটিশে। একদম, আমরা তখন এত খেলাধুলো ফেস্ট এইসব করে বেড়াচ্ছি, পড়াশোনাটা ভীষণভাবে নেগলেক্ট। তুমি মেনলি কি করতে? সব করতাম। আমাদের সময় বাবা মারা ব্যাটাবিটির লড়াইতে খানিকটা বোঝা গেছে, বাবা মারা সেরকম ভাবে হাত খরচা দিত না। তো এবারে যদি আমি একটা বান্ধবীকে পটাতেও চাই, তাকে তো কিছু খাওয়াতে হবে, চা কফি খাওয়াবো কোথা থেকে? তো এই ফেস্টটা ছিল আমাদের রোজগার করার জায়গা।
হ্যাঁ, যে আমি জানি যে তখন ফেস্টটা আমাদের ক্যাশ মানি দেয়, মানে ফার্স্ট প্রাইজ কোথাও 150 টাকা, কোথাও সেকেন্ড প্রাইজ 100 টাকা, হিউজ হিউজ। হ্যাঁ, তখনকার সময় যথেষ্ট হ্যাঁ, টাকা। তো এইবারে এইটা আমি কতটা খাবলাতে পারছি আর কি, কারণ আরো তো আমার সাথে আরো তারাও তো একই জিনিস চেষ্টা করছে। তো ওই জন্য কি যে হয়তো গান করলাম, গানে নাই পেতে পারি, অন্য কেউ পেয়ে গেল, তাহলে গান করো, কার্টুন করো, যেখানে পারো ঢুকে যাও, কোনো না কোনোটাতে কিছু না কিছু তো পেয়ে যাবে যদি করতে করতে থাকো। আর তারপর যেটা করতাম, আমরা তো দুষ্টু বুদ্ধি, হয়তো আমি গান গাইতে গেলাম, গিয়ে আমি দেখলাম যে আমি সেকেন্ড হলাম কি থার্ড হলাম, দেবপ্রিয় ফার্স্ট হয়ে গেল, দেবপ্রিয় ফার্স্ট হয়ে গেল, পরদিন দেবপ্রিয়কেও দলে টেনে নিলাম, যে দেবপ্রিয় যদি আজকে আমার দলে থাকে তাহলে আমরা দুজনেই জয়েন্টলি, কেউটা আমরা তো ভালো করছি। তো এরকম ভাবে আজকে টেনি, আজকে অনিন্দ, আজকে চন্দিল, এরা সবাই তো এক দলেই চলে এসেছিলাম। আচ্ছা, কিন্তু ইন দ্য মিন টাইম তুমি চন্দ্রবিন্দুটা প্রতিষ্ঠা করছো কবে, যখনও অনিন্দদা চন্দিলদা ঢোকেনি? চন্দ্রবিন্দুটা ওরমভাবে কখন তৈরি হয়নি। চন্দ্রবিন্দু আমরা বললাম তো সল্ট লেকে থাকতাম, বিরাট মাঠ, ওয়েলফেয়ারে খেলছি, খেলাধুলো হয়ে যেত। আমাদের ওখানে দুজন ছিল, একজন বুবুদা আর একজন রাজুদা, এই দুজনেই খুব সুন্দর গিটার বাজাতে পারতো। এবং এই খেলাধুলো হয়ে যাওয়ার পর আমার সন্ধে সন্ধে হচ্ছে, ওই বাড়ি যাওয়ার আগে ওই কখনো কখনো গিটার বাজিয়ে প্রচুর গান বাজনা। তো ওদের থেকে প্রথম আমরা ছোটবেলায় গিটার বলতে কিন্তু হাওয়াইন গিটার জানতাম, যেটা স্টিল গিটার, যেটা বসে বসে কৌশিকদার বাবা লেজেন্ডারি ছিলেন। হ্যাঁ, তো এবারে সেটাই গিটার জানা। কিন্তু আমার বাড়িতে ওর একটা গিটার ছিল, দাদা বাজাতো, মানে শেখার চেষ্টা করেছিল। তারপরে আমার এক পিসি বাজাতো, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি, কারেক্ট, হ্যাঁ, সব রবীন্দ্রসঙ্গীত বাজাতে চেষ্টা করাতো। তো এরকম গিটার ছিল, কিন্তু এই প্রথম দেখলাম, কিন্তু ওই গিটার দিয়ে বাজিয়ে বাজিয়ে গান খুব একটা লোকে গাইতো, ওটা মেলোডি বাজানো হতো। এই প্রথম দেখলাম ওরকম বাজিয়ে বাজিয়ে গান গাওয়া যায়, আর খুব সুন্দর। ওই বুবুদা খুব সুন্দর, বুবুদা রাজুদা এরা বব ডিলান এসব গাইছে, ইংরেজি গানগুলো গাইছে, দারুণ লাগতো, বিটলস গাইছে। তাহলে আমাকেও এরকম শিখতে হবে। তো ওইখান থেকে একটু একটু শেখা। আর ওখানে বললাম তো যে বাপ্তা ছিল, তুমি ততদিনে বিদেশি ক্যাসেটের কভার তো দেখে ফেলেছি। তো ওখানে বাপ্তা ছিল, সুব্রত ছিল, মানে সুব্রত হচ্ছে যে গানগুলো গেয়েছে, দাদার থেকেও জটিল তুমি, এরা তো সব চন্দ্রবিন্দুর প্রথম দিককার মেম্বার। তো আমরা এখানে গান বাজনা, তারপরে টিটু ছিল, ছোটন ছিল, ছোটন হচ্ছে সুব্রতর ভাই, আমরা সবাই মিলে একসাথে গান বাজনা করতাম। তো এরপরে যখন শুনলাম যে কলেজে এই ফেস্ট হয়, ফেস্টে গান বাজনা হয়, তো একা গিয়ে উঠে গান গাইবো, আমরা সত্যি কি পারবোই না গাইতে। মানে যারা ভালো রবীন্দ্রসঙ্গীত গাইছে, আমি কোনোদিন রবীন্দ্রসঙ্গীত শিখিনি, কিছু না, হঠাৎ করে গিয়ে কি পারবো? তো আমরা তখন দেখলাম যে গণসঙ্গীত নামক একটা জিনিস হয়, যেখানে অনেকে মিলে হারমোনিয়াম নিয়ে সলিল চৌধুরী গান গাইছে, কিংবা ইউথ কোয়ারে তখন আলাদা আলাদা যে সলিল চৌধুরীর বাইরে যে গানগুলো ছিল সেসব গাইছে। তো ওরম ধরনের গান হতো, সূর্যের এক, হ্যাঁ, ওরম ধরনের, কি পুরানো দিন, পুরানো মন, পুরানো সবকিছু, এসব গান হচ্ছে, খুব ভালো। আমরা দেখলাম যে গিটার নিয়ে যদি একটু অন্য ধরনের গান গাই, এবং তারপর আমাদের মনে হলো যে ধরনের পিট সিগারেট আমি গান শুনেছি, দিস ল্যান্ড ওয়াজ মেড ফর ইউ অ্যান্ড মি, এটাকে যদি বাংলা করে ফেলি, এই দেশ আমার দেশ করে যদি গান করি কিরম হয়। তো সেটা করলাম, এবং সেখানে একা গিয়ে গাওয়ার আমাদের সাহস ছিল না। তো ছোটন ছিল, ওই ছিল, সবাই মিলে একসাথে হয়ে করে দু তিনজন মিলে গাইলে গলার অত ভুলভ্রান্তিগুলো ধরা পড়ে না। এবং ম্যাজিক্যালি আমরা প্রথম ফেস্ট আমরা গেছিলাম ISI-তে, সেখানেই আমরা ফার্স্ট হয়ে গেলাম। ওই যে ফার্স্ট হলাম, ওইটা আমাদের একটা কনফিডেন্স, হ্যাঁ, আমাদের মধ্যে জন্ম দিল। তারপর থেকে আস্তে আস্তে একটা দুটো তিনটে করে ফেস্ট, এবার ফেস্টে যেতে যেতে যেটা হলো, প্রেম আসছে এই সময়, হ্যাঁ, প্রেম আসছে, হাতে গিটার, প্রেম ঠিক ওরকম ভাবে এসছে। আমরা খুব চেষ্টা করেছিলাম, বিরাট যে প্রেম এসছিল এমনটা নয়। ওই সময় গিটার একটা মানে তবে হ্যাঁ, তবে আমার যে প্রেম, যাকে আমি বিয়ে করেছি আর কি, সেই প্রেমের পিছনে কিন্তু গানের অবদান আছে, নেই বলবো না। এবং এই ফেস্ট থেকেই হয়েছে আর কি, যদিও ফেস্ট থেকে ডাইরেক্টলি হয়নি, একটা ইনডাইরেক্ট মেথডে হয়েছে, কিন্তু হয়েছে। তো এই বলছে, এই গান করতে 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 তারপর এই কনফিডেন্স বাড়ে, পরিচিতি বাড়ে। আজকে সেই জন্য মজা লাগে যে এখন যখন গান বাজনা করি, এখন যখন দেখি যে সিধু ক্যাকটাসে গান গাইছে, অনিন্দ বোস শহরে গান গাইছে, বাবুল সুপ্রিয় গাইছে, তা আমরা কিন্তু সবই কিন্তু ফেস্টের প্রোডাক্ট। এরকম বহু জায়গায় বাবুল সুপ্রিয়কেও সেই সময় দেখেছো যখন তোমরা? বাবুল সুপ্রিয় প্রথম ইংরেজি গান ও ফেস্টে গাইছে সেন্ট জেভিয়ার্সে, ওর গিটার আমি বাজিয়েছি। ও হ্যাঁ, আচ্ছা। ও তখন গিটার বাজাতে জানতো না, তখন ওই আমি ও ইনফ্যাক্ট কি গান গাইবে সেটাও খুব একটা শিওর ছিল না। তখন আমি বললাম যে তোর গলা খুব মেলোডি আছে, তুই জিম রিভসের ইন আ ওয়ার্ম স্টর্মি নাইট এই গানটা গায়, ইন আ ওয়ার্ম স্টর্মি নাইট নট আ স্টার ওয়াজ ইনসাইড, আমি ভুলে গেছি গানটা। তো ওইটাই ও তুললো এবং আমি ওর সাথে গিটার বাজিয়ে দিলাম। তো এইভাবে শুরু, মানে ওই জন্য বলছি যে আজকে এরকম হতেই পারতো যে আমি ক্যাকটাসে গাইছি,
কিংবা সিধু চন্দ্রবিন্দুতে আছে, সেরকম হলে আশ্চর্য হওয়ার কিছু ছিল না। কেন আমরা কিন্তু কলেজ জীবন থেকেই আমরা বন্ধু, এবং আমরা প্রত্যেকেই চেয়েছিলাম আমাদের গান বাজনাটা একটু অন্যরকম ভাবে করবো। তারপর দ্য চন্দ্রবিন্দু উই সি টুডে, মানে অন্তত মেন 3-4 জন, তুমি, চন্দ্রিলদা, অনিন্দদা এবং সুরজিৎ দা, এই যে টিম ফরমেশন, সেইটা হলো তার কতদিন পর? তার বেশ কিছুদিন পরে। প্রথমে চন্দ্রবিন্দুতে, একদম প্রথমে বললাম তো যে প্রথমে চন্দ্রবিন্দুতে আমি, সুব্রত বাপ্তা, এছাড়া সুব্রতর ভাই ছোট না টিটু, এরা ছিল প্রথম একদম। তারপরে আস্তে আস্তে এরা চলে গেল। ওই স্টেজে যেরকম হয়, মানে সবাই কোনো প্রফেশনাল, হ্যাঁ, কেউ কলেজে অন্যদিকে চান্স পেয়ে যাচ্ছে, কারো ইন্টারেস্ট। আচ্ছা, এই সময় তো প্রীতমও আছে মনে হয়। প্রীতম তার অনেকটা পরে যান, পরে অনেক পরে এসেছিল। তারপরে ওই ফেস্ট করতে যাচ্ছি, ফেস্ট করতে গিয়ে শুভেন্দুর সাথে আলাপ হলো, শুভেন্দুকে ঢুকিয়ে দিলাম। তখন তো চন্দ্রবিন্দু আসছে সেরকম ভাবে কিছু নেই, আমাদের গ্রুপ তখন সেভাবে নামও হয়নি। তবে শুভেন্দুর পর দেবপ্রিয় জয়েন করলো, এবং ধীরে ধীরে অনেকে এসছে, অনেকে আবার ছেড়ে চলে গেছে। যেন গোপাল বলে একটি ড্রামার এসেছিল, সে চলে গেল। লিন্টু বলে একজন ড্রামার এসেছিল, সে চলে গেল। তা করতে করতে টেনি জয়েন করলো। তো টেনি যখন জয়েন করলো তখন একটু একটু করে মনে হচ্ছে যে না, এবারে একটু এদিক ওদিকও গান বাজনা আমরা করবো, ডাক পাচ্ছি। তখন টেনিকে বললাম যে তুই দেখ না, একটু কোথাও ভালো গিটারিস্ট কাউকে পাওয়া যায় কিনা। তো টেনি বললো, টেনি তখন অমিতদার কাছে যাচ্ছে শিখতে। তো টেনি বললো যে আমি দেখেছি অমিতদার ওখানে একজন ছাত্র আছে, সে চুপচাপ থাকে, কিন্তু অমিতদার তাকে খুবই মানে ভালো বলে আর কি। তো ফলে আমি বুঝতে পারি ছেলেটার মধ্যে একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ, ওই ইন্টারেস্টিং ছেলে, ওকে একবার বলবো, হ্যাঁ বলে দেখ। তো সেই সূত্রে সুরজিৎ আর অরূপের সাথে, সুরজিৎ আর অরূপ দুজনেই অমিতদের কাছে শিখতো, তো ওরা দুজনে একসাথে আসে। ওই প্রথম দিন এসেই সামাও এরা মনে হয় জেলিং হয়ে যায়। তারপরে সেই সুরজিৎ অরূপেরা জয়েন করলো। তারপর আস্তে আস্তে এদিক ওদিক, তারপরে যখন একটা সময় এদিকে আমরা তো ফেস্টে গান বাজনা করে যাচ্ছি, এদিক ওদিক গান করছি। তো অনিন্দ বেশ কিছু গান সেগুলো ফেস্টে খুব পপুলার ছিল, যেমন হ্যাঁ। তো এইবার আস্তে আস্তে অনিন্দ দেখতে শুরু করলো যে ওর গানগুলো এমন পপুলার হচ্ছে, এদিক ওদিক সবাই যে যার মতন গাইছে আর নিজের গান চালিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো সেই সব করতে করতে ও দেখলো যে এটা বেহাত হয়ে যেতে পারে। তো তখন ও এসে আমাকে বললো যে দেখ, আমার আর চন্দ্রিলে কিছু গান আছে, সেই গানগুলো আমরা একটু রেকর্ড করতে চাই, তো তুই কি একটু হেল্প করবি? কেন আমাদের তো সেই অর্থে কোনো মিউজিশিয়ান এসব কিছু জানাশোনা কিছু নেই, অ্যারেঞ্জ করবে কে? তো এবং প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর, মানে সরি, রেকর্ডিংটা হয়ে যাওয়ার পরে গানগুলো তো গাইতে হবে, তো তুই যদি গাস, তুই তো গান টান গাস, তুই গাইবি, আমরা তো সেই অর্থে গাই না। আমি বললাম ঠিক আছে। তখন আমি বললাম তাহলে কি, যেটা চন্দ্রবিন্দুর গান হবে? ততক্ষণে চন্দ্রবিন্দু একটা ফর্ম হয়েছে, একটা ব্যান্ড ফর্ম হয়েছে। তখন বলছে না না, এটা অনিন্দ চন্দ্রিলের গান হবে। মানে ঠিক আছে, অসুবিধে কিছু নেই। তো আমার একটু মন খারাপ হয়ে গেছিলো যে এটা কিরকম একটা হচপচ হবে। তো তার কদিন বাদে অনিন্দ এবং চন্দ্রিল ওদের ওই মনে হয় যে না, শুধু আমাদের গান হিসেবে যদি বেরোয়, তারপর আমরা তো আর রেগুলার হয়তো গান বাজনা করবো না, তাহলে গানগুলো হারিয়ে যাবে। তখন ওরা এসে বলে যে না, তোদের যখন রেগুলার এই ব্যান্ডটা রয়েছে, এটা তাহলে। আর তার আগে আমরা কিন্তু অনিন্দর ক্ষণিকের এই স্তব্ধতা গানটা পছন্দ ছিল বলে আমরা চন্দ্রবিন্দু ব্যান্ডের হয়ে এই গানটা, ওর পারমিশন নিয়ে গানটা গাইতাম। তো দেখ, তুই তো ক্ষণিকের স্তব্ধতা গাইছে, তাহলে এইগুলো থাকবে, আর অন্যান্য টুইটারগুলো চল একটা রেকর্ড করি। তারপর সেই অনিন্দ ইনিশিয়েটিভ নিয়ে নানান অ্যালবাম কোম্পানির কাছে যায়, করতে করতে তারপর সেই টি সিরিজদের সাথে ফাইনালি কথা হয়, সে অনিন্দ বম্বে যায়, ফিরে এসে তারপর আমরা ফাইনাল, সেখানে উষা দিয়ে আমাদের খুবই হেল্প করে, উষা হতো। ফাইনালি আমাদের অ্যালবামটা বেরোয়। তো ওই যখন বেরোলো আর কি, তখন আমাদের ওই গানগুলো তো গাইতে হবে। তো তখন অটোমেটিক্যালি ওই যখন রেকর্ডিং হচ্ছে, সব হচ্ছে, ধীরে ধীরে অনিন্দ বিকাম পার্ট অফ দ্যাট গ্রুপ আর কি, আমাদের গ্রুপ। তারপর মনে হলো যে ও তো ঠিকঠাকই গাইছে, অসুবিধা কিছু নেই, আর তো সুন্দর কথা বলে। এই করতে করতে মানে কাউকে কিছু বলতে হয়নি, অর্গানিকলি অনিন্দ চন্দ্রবিন্দুর হয়ে গেল, চন্দ্রিল চন্দ্রবিন্দুর হয়ে গেল, এবং এই গানগুলো ধীরে ধীরে চন্দ্রবিন্দুর গানই হয়ে গেল, এবং চন্দ্রবিন্দুর গান হিসেবেই জিনিসটা, অ্যালবামটাও বেরোলো। তো সেখান থেকে তারপরে আস্তে আস্তে শুভেন্দু তো তার আগেই কাজকর্ম পেয়ে বাইরে চলে গেল, পড়তে বাইরে চলে গেল, দেবপ্রিয় চলে গেল বাইরে, আমরা সবাই ভালো স্টুডেন্ট ছিল। তো ফলে আলটিমেটলি চন্দ্রবিন্দু অন্যরকম হয়ে গেল। তারপরে ধীরে ধীরে এই যারা নতুন যারা মেম্বার, এই কি বলে শিবু আর রাজশেখর, তারা যেরকম হয় আর কি, এটা আমাদের ড্রামার দরকার, ঠিক আছে, রাজশেখর ড্রোন ছিল, রিজু ছিল, বলো লিন্টু টিন্টু ছিল। তো এরা আস্তে আস্তে কেউ এদিক ওদিক চলে যায়, তারপর আস্তে আস্তে এই টিমটা ফর্ম। এই টিমটা তো অনেক দিন ধরে চলছে,
তোমাকে 3টে গানের নাম বলবো, এই 3টে গানের মজা হচ্ছে এদেরকে তার আগে বা পরে আর আমি চন্দ্রবিন্দুর হয়ে গান বানাতে দেখিনি। এই 3টে গানই তোমার গলায়। এদের সম্বন্ধে বা এই গানগুলো সম্বন্ধে, আনন্দ সেন, হ্যাঁ আজ আবার মনে পড়ে, হ্যাঁ, এটাও চন্দ্রিলদা বা অনিন্দদার লেখা নয়, না তৈরি করাও নয়, আবার ভূত বসেছে। না, ভূত বসেছে এটা চন্দ্রিলের গান। ভূত বসেছে এটা চন্দ্রিলদার না? বসেছে এটাও চন্দ্রিলের গান, আবার ভূত বসেছে এটাও চন্দ্রিলের গান। হ্যাঁ হ্যাঁ, ফলে সেইটা ঝিকিয়ে উঠছে দোষ। না, হ্যাঁ ওই আবার ভূত বসেছে এই দুটো গান ছিল। তখন ঋদ্ধি ছিল আমাদের আরেকজন থার্ড সিঙ্গার। তো ঋদ্ধি বলেছিল আমি একটা গান গাইবো, তখন আমি বলেছিলাম ঠিক আছে তাহলে একটা গান আমি গাইবো, আরেকটা গান তুই গাইবি। ফলে দুটো গানের মধ্যে একটা আমি গাই, একটা ও গায়, সেটা একটা, ওটা চন্দ্রিলের। আচ্ছা ওইটা বাদ দাও তাহলে। হ্যাঁ, আনন্দ সেন আর আজ আবার মনে পড়ে, ওই বললাম যখন চন্দ্রবিন্দু অনিন্দ যখন ঢোকেনি কি চন্দ্রিল জয়েন করেনি, তার আগেও তো চন্দ্রবিন্দু আমি গাইছি, আগের গান। তো সেখানে শুভেন্দু গাইছে, তখন শুভেন্দুই গান লিখতো। আজ আবার মনে পড়ে একটা বহু পুরনো ভিডিও আছে, তুমি ঘরের মধ্যে বসে গিটার স্ট্রাম করতে করতে গাইছি। হ্যাঁ, তো এইবারে এই শুভেন্দুই তখন আমাদের গান লিখতো। তো শুভেন্দু অনেক ক্ষেত্রে যেটা করতো, যেটা কিসের ভয় বলে একটা গান ছিল, বম মারলে থ্রি লিটল বার্ডস এর উপর, মানে তখন অনেকগুলোই আমরা কি করতাম, যেটা ইংরেজি সুর ভালো লাগতো সেইটাকে অনুবাদ করার চেষ্টা করতাম, যদি অনুবাদ না করতে পারতাম লিরিকটা নিজেদের মতন করে লিখতাম, আর সুরটা ওই রকম সুরে একটু এদিক ওদিক চেঞ্জ করে করতাম। তো সেইটার ওই থ্রি লিটল বার্ডস যখন করি, ও তখন ওই মানে কয়েকটা রবীন্দ্রনাথের কবিতা, কিছু ফলে জীবনানন্দের কবিতা, তার এখান থেকে খাবলা করে একটা লাইন নিয়ে সেটাকে একটু চেঞ্জ করে যেরকম একটা গান তৈরি হয় তোরম করতো। তারপরে আস্তে আস্তে ও নিজে একটু একটু করে লেখা শুরু করলো। তো ওই লেখা গানের মধ্যে আনন্দ সেন ছিল আর আজ আবার মনে পড়ে, সেই দুটো গান আমরা প্রথম দিকে চন্দ্রবিন্দু ফর্ম করে ওরা খুবই আমরা গাইতাম। এখন আর গাওয়া হয় না গানগুলো, কেন এখন চন্দ্রিল আর অনিন্দ এসে যাওয়ার পর আমাদের অন্য গানগুলোর লিরিকগুলো এতটা ম্যাচিওর, এতটা ভালো পপুলার যে ওই গানগুলো আর গাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আনন্দ সেনটা মজা হচ্ছে যে ওর বাবার নাম, হ্যাঁ ইনফ্লেশন নিয়ে গানটা, ওর বাবার নাম আনন্দ আর আমার পদবী যেহেতু সেনগুপ্ত, তো সেখানে আমার বাবার সেনটা জুড়ে গেছে, দুটো নিয়ে অদ্ভুতভাবে আনন্দ সেন হয়েছে, যেটা আমি জানি না ও ইচ্ছাকৃত নাকি এটা সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসটা এসে গেছে। তো সেই জন্য একটা জনতা যে ইনফ্লেশনের যার বয়স হয়েছে, হ্যাঁ রিটায়ারমেন্টের মুখে, তার অতটা পয়সা নেই, তো সে আগে ইনফ্লেশনের আগে কিন্তু তার মধ্যে একটা স্টাইল ছিল। হ্যাঁ, তো ফলে সেই স্টাইলটাকে মেনটেন করার জন্য আগে যে জিনিসগুলো পারতো না, সে প্রোটিন খেত, হ্যাঁ, এবং দামি দামি প্রোটিন খেত, পরে প্রোটিন খাচ্ছে কিন্তু দামি প্রোটিন খাচ্ছে না, সয়াবিন খাচ্ছে। আগে যেমনি বড় বড় টেনিস অ্যান্ড বাইরন পড়তো, এখন পারছে না বই নতুন কিনতে, তাই এখন নিউজ পেপার পড়ছে। ঘুরতে যেত, অনেক দূরে দূরে বেড়াতে যেত, ফরেন ট্রিপ করতে, এখন পারে না, এখন হেঁটে হেঁটে নৈহাটি অব্দি যায়। তো এটা নিয়ে মজা করে গানটা করা, তো ওটা আমাদের ভীষণ পপুলার, এবং রক অ্যান্ড রোল আমরা করতে ভালোবাসতাম। তো সেই আঙ্গিকেই, কেন আমরা ছোটবেলা বললাম যে আমরা নানান ধরনের গান শুনেছি, তো বেলাফন্টে শুধু শুনেছি এমন, আমাদের চাকবেরিও খুব পপুলার, মানে আমার ভীষণ পছন্দের আর্টিস্ট ছিল। তো এলভিস প্রেসলি, বিল হেলি, তখন এরা তো সব রক অ্যান্ড রোল জায়েন্ট ছিল, তো বিশেষ করে চাকবেরি। তো চাকবেরির গানের আঙ্গিকেই এই জিনিসটা বানানো। তোমার স্টেজে উঠে তোমরা কখনো বিপদে পড়েছো? বহুবার। কিরকম কয়েকটা ঘটনা বলো? নানান রকম বিপদ যেগুলো বলা যায়। গান ভুলে গেছি, এরকম হয়েছে, এবং খুব মানে ফানি মোমেন্টস তৈরি হয়েছে। এরকম হয়েছে যে আমরা কল্যাণীতে গান গাইতে গেছি, তখন আমরা প্রথম চন্দ্রবিন্দু না অনেক জিনিসগুলো প্রথম করেছে, যদি আমাদের দেখতে খুব মনে হয় যে আমরা কি বলবো হাবা গোবা একটু ব্যান্ড, একটু ভালো মানুষই ব্যান্ড, হ্যাঁ বেশি লাফাঝাপি করি না, কিন্তু টেকনোলজি ওয়াইজ আমরা অনেক জিনিস এমন করেছি যেগুলো আগে আমাদের কোনো ব্যান্ড করেনি। হ্যাঁ, সাউন্ড ওয়াইজ, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে আমরা নিজেরাই কিছুটা বোর হয়ে গেছি, ওই উৎসাহ হারিয়ে ফেলে। মানে আমি বলছি যে প্রথম ড্রামস আমরাই ব্যান্ডের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম। হ্যাঁ, প্রথম কোথাও কোনো অ্যালবাম কোনো বিদেশিকে দিয়ে মাস্টারিং করাবো, হ্যাঁ সেটা আমরাই করেছিলাম। আমাদেরই অ্যালবামে একজন বিদেশি র্যাপার সে গান গেয়েছিল, সেরকম হয়েছিল। সেটা হয়তো এরকম নানান ইন্টারেস্টিং জিনিস আমরা, তো ফলে আমরা যখন আমেরিকায় প্রথম যাই তখন গিয়ে ইনিয়ার সিস্টেম দেখে আমার দারুণ মনে হয়েছিল, এটা দারুণ একটা ব্যাপার। তো ওই ইনিয়ার সিস্টেম যারা অনেকে জানবেন না, যে আমরা যখন গান গাই আমাদের দিকেও একটা স্পিকার
ফেস করা থাকে, যাতে যেটা গাইছি সেটা যেন আমরা শুনতে পারি। কেন স্পিকার যদি উল্টো দিকে থাকে তাহলে সেটা অনেক সময় কি হয়, ভালো করে শোনা যায় না বলে আমি কি গানটা গাইছি সেটা বোঝা যায় না। তো এবারে কি হয় যে সামনের দিকে স্পিকার থাকলে সেই স্পিকার দিয়ে আওয়াজটা বেরিয়ে সেটা তো মাইক্রোফোনের মধ্যে দিয়ে ঢোকে, তো একটা ফিডব্যাক মতন তৈরি হয় যদি একটু জোরে স্পিকারটা আওয়াজটা বাড়িয়ে দেওয়া হয়। তো এই জন্য অনেক সময় প্রবলেম হয়। তো ওই জন্য এখন মডার্ন টেকনিকে কি হয় যে অনেক আমরা ইনিয়ার সিস্টেম ইউজ করি, যাতে ওই স্পিকারটা না নেমে হেডফোনে, কানে ছোট হেডফোন কানে গুঁজে শুনছি, যাতে ফিডব্যাকের প্রবলেম থাকে না। তো ওই সিস্টেমগুলো নিয়ে আমরা গান গাইছি। এবার কল্যাণীতে অনুষ্ঠান হচ্ছে, রাত্রি বোধহয় 1:30 2টো বেজে গেছে। এবারে অনিন্দ্য গাইছে কুচি কুচি করে কেটে হঠাৎ এরকম কান, আর আমরা তো আমাদের গান শুনছি, হঠাৎ কানে বেজে উঠলো ও অনিন্দ্যদা, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। ও অনিন্দ্যদা, সাউন্ড আর বাড়ানো যাবে না, পুলিশ এসেছে। আর ও এত পুলিশ, আর তুই ভাব আর এদিকে টিটো তখন ছিলাম, বিপুল বলে হয়েছে। তো আমরা গান কুচি কুচি করে কেটে ও অনিন্দ্যদা, অনিন্দ্যদা, পুলিশ এসে, মানে সেটা অদ্ভুত পরিস্থিতি। হ্যাঁ, আমাদের মুখে হাসি হাসি, এদিকে কানে শুনছি পুলিশ এসেছে, হ্যাঁ আমাদের গান বন্ধ করে দেবে। তাই এরকম ছোট ছোট, তারপরে গান ভুলে যাওয়া তো এরকম নানা। এমন হয়েছে যে অডিয়েন্স একেবারেই অন্য, মানে তারা চন্দ্রবিন্দু, হ্যাঁ এরকম, তারা তো বুঝতেও পারছে না কি হচ্ছে। তো এটা আমাদের ক্ষেত্রে জিনিসটা খুব ফানি। তবে এরকম প্রচুর হয়েছে যে গান গাইতে গাইতে আমরা অনেক সময় বলি যে আপনারা আসুন স্টেজে, আপনাদের সাথে গান গাইতে আসুন। তো অনেকেই চলে আসে, এসে গান গায়। এরকম বহু হয়েছে মাইক ছিনিয়ে নিয়ে তারা এত জোর গাইছে এবং এমন ভয়ঙ্কর বেসুরে গান গাওয়া শুরু হয়েছে যে আমরা নিজেরাই গান ভুলে গেছি। সেরকম হয়েছে। আবার এরকম হয়েছে সেই গান গাইছি, দাদা একটা সেলফি হয়ে যাবে, আর আমি মাইকটা প্রায় কেড়ে নিয়ে ছড়িয়ে নিয়ে, গান পরে হবে, হ্যাঁ আগে আমার সাথে সেলফি তুলো। তো এরকম নানান অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু দ্যাট ইজ, আমি বলছি যে ওইগুলো নিয়ে, ওগুলো তো একটা মজা আর কি, ওটা তো জার্নির একটা পার্ট। কখনো হবে, সবসময় ভালো হবে না। এরকম হয়েছে যে এমন বাজে গিয়েছি আমরা, এমন গন্ডগোল হয়েছে সাউন্ডের। সে প্রোগ্রেস হাজরা ল কলেজ একদম প্রথম দিককার, আমরা নিজেরা তখন ঠিক করেছিলাম আমরা নিজেরাই সাউন্ড সিস্টেম তৈরি করবো, সেই সাউন্ড সিস্টেম নিয়েই আমরা নিজেরাই গান গাইবো। তো সেই সাউন্ড সিস্টেম নিয়ে তো গেছি, তার এনাফ মনিটর ছিল না, ওই শুনতে পারিনি, সে কিছুতেই মিলছে না, মানে ড্রাম একদিকে চলছে, আমি গান একদিকে চলছে, যে ভয়ানক একটা ব্যাপার হচ্ছে। তো ফাইনালি সব আমি দেখলাম যে কিছুতেই, এক এক করে লোক কমতে 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 দেখলাম 3 জন বসে আছে, তার মধ্যে একজন আমাদের ব্যান্ড মেম্বার, তারই গার্লফ্রেন্ড, সে বসে আছে তার এক বন্ধুকে নিয়ে, আর সবাই চলে গেছে। তখন প্রায় আমার খুব ছেড়ে দেওয়া কেঁদে দেওয়া যে অবস্থা, খুব মন খারাপ। তবে সব আমি বললাম যে হচ্ছে না, সবাইকে ভাগিয়ে দিয়ে একটা গিটার নিয়ে সেই গান, সেই অনুষ্ঠান কোনো রকমে শেষ করেছিলাম। তারপর সে হাউ হাউ করে প্রচন্ড কান্না, আর সবাই আমার ব্যান্ড মেম্বাররা, হ্যাঁ আমাকে প্যাসিফাই করার চেষ্টা করছে, হ্যাঁ সান্ত্বনা দিচ্ছে, আরে না না এরম তো হতেই পারে, কেন মন খারাপ করছিস, কেন মন খারাপ। আমি প্রচন্ড কান্নাকাটি করছি, আর না না এটা হবে না, আর কোনো জীবনে কোনোদিন গান গাইবো না, কোনোদিন গান গাইবো না, এই আমার শেষ প্রোগ্রাম, এই করে কান্নাকাটি করছি। হঠাৎ যেই আমাকে এসে বলছে, শোনো একজন এসছে আমাদেরকে এই হলে, হ্যাঁ আরেকটা প্রোগ্রামের জন্য বুকিং করতে। আমি তো তার উপরে এই মারে কি যে রেগে, আবার এই হলে আমি প্রোগ্রাম, এইরকম একটা ও তো আর জানে না যে আমরা আগের প্রোগ্রামটা এরকম জঘন্য করেছি। ও এমনি ভাবে, আমি তাকে এমন, আর টেনি বলছে আরে তুমি ওকে বকছো কেন, ও তো আর দেখে যায়নি প্রোগ্রামটা। হ্যাঁ কিন্তু টেনি আবার ওকে বুজুম বাজুম দিয়ে প্রোগ্রামটা ধরেও নিয়েছিল। হ্যাঁ তারপরে আমি কোনো রকমে বলেছি না এই প্রোগ্রাম আমি করব না, আগে আমরা আবার একটু তৈরি হই, না হলে এটা হয় না। এরকম ছোটখাটো অনেক রকম। বিদেশে একজন ভদ্রমহিলা বলেছিলেন না, পরিচয় করাতে করাতে করাতে, এই যে চন্দ্রবিন্দু ওরা দারুণ গো, ওদের গান কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না, এরকম এরকম ওরা যে কি গানের না আছে মাথা, না আছে মুন্ডু, কি যে গান গায়, কিন্তু খুব মজার। হ্যাঁ এরকম শুনেছি। আমাদের কি বলে প্লেন মিস করারও গল্প আছে, হ্যাঁ যে যেতে গিয়ে এতবার গেলে তো একবার দুবার হতেই পারে, একবার দুবার হতেই পারে। তো সে নানান রকম, মানে এক একটা সময় এক এক রকম, মানে এইগুলো তো একটা, আর মিস করতে করতে বেঁচে গেছি এরকম হয়েছে প্রচুরবার। হ্যাঁ গিটার মানে কি বলে কিবোর্ড ভেঙে, মানে আমরা প্লেন থেকে নামলাম, নিয়ে যখন কি বলে স্টেজে উঠে সাউন্ড চেক করবো, কেস খুলেছে, খুলে দেখে কিবোর্ড ভাঙা, সেরকমও দেখেছি। তো এইগুলো এক একটা রকম। তারপর সেই লড়াই করা প্লেন কোম্পানির সাথে, যে আপনার গিটার ভেঙেছেন, ওরা বলছে যে এই সরি কিবোর্ড ভেঙেছে, ওরা বলছে যে না না তোমাদের কিবোর্ড ভাঙাই ছিল, এই নিয়ে লড়াই করে ফাইনালি সেই কিবোর্ডের দাম আদায় করা, সেসব হয়েছে। প্রত্যেক এগুলো তো মানে ইনফ্যাক্ট এগুলো সব, মানে যে কোনো লোক, যে কোনো মানুষেরই নানান রকম অভিজ্ঞতা তো হবেই তার কাছে। চন্দ্রবিন্দুর মানে
সংগঠক বা আমি যদি বলি অ্যাডমিনিস্ট্রেশন বা অর্গানাইজেশনের পার্টটা কি তুমি দেখো? আমাদের ওরকম কিছু মানে কেউই কিছু দেখে না, কিন্তু মানে আমার যদি শো এর জন্য কথা না, বলতে হয়। এটা কিছুটা আমি দেখি। অনেক সময় অনিন্দ দেখে, কেউ যারা অনিন্দর কাছে এসে কথা বলে তারা অনিন্দ দেখে কিছু প্রোগ্রামের ব্যাপারে, মূলত অরূপ দেখে আর কি। আচ্ছা। আমার অরূপের দিকে ঠেলে দিই। এখন অবশ্য আমাদের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ আছে, হুম। তারা মোস্টলি আমাদেরকে এখন হ্যান্ডেল করে, কারণ এখন আমাদের প্রত্যেকেরই বয়স হয়েছে আর নিজেরা ওই পুরো এই খেয়াল বারবার এই থাকে এক না। কথা বলো না তো, এক্ষুনি তো ফুটবল খেলে এলে। আহা হা, তা তো ফুটবল খেললাম, এগুলো বললে ভালো লাগে। আমি দেখবে এখন না একটু নয়তো না আমাদের এমন চ্যাংড়া চ্যাংড়া দেখতে যে রেসপেক্ট পাওয়া যায় না, একটু বয়স হয়েছে বললে আচ্ছা আচ্ছা ফুটবলদার বয়স হয়েছে, তো সেইটা একটু মাঝে মাঝে বলতে হয়, বুঝলি তো। না হলেও যদিও মন থেকে আমি বিশ্বাস করি এখন আমি ইয়াং আছি, কিন্তু এটা বললে আমি দেখেছি একটু লোকজন বেশি কদর করে, তো সেরম ব্যাপার আর কি। তো সেটা নিয়েই চলতে হবে। আচ্ছা, পুচকি কি কিছুটা তোমার ভাইজি দ্বারা অনুপ্রাণিত? অবশ্যই, মানে আমাদের ফ্যামিলি একটা বিরাট, আচ্ছা, পুচকি হচ্ছে উপলদার তো সৃষ্টি করা একটা ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার, অসাধারণ। সেটা আপনারা দেখতে পাবেন পেজে। সেটা কিছুই না। মানে প্রথম কথা আমার ফ্যামিলিটা খুব, মানে আমাদের বাড়িটা খুব মজার আর কি। না হলে এরকম মানুষ হয়। বাড়ির সাপোর্ট না পেলে সত্যি কথা বলতে কি এই চন্দ্রবিন্দুই হতো না। তার কারণ আমাদের ঘরে যে পরিমাণ উৎপাত, রিহার্সাল প্যাডও তো তোমার বাড়ি। যে আমার বাড়িতেই রিহার্সেল হয়, চেঁচামেচি হয়, তার মধ্যে গার্গিতা নিজের পিএইচডি কমপ্লিট করেছে, হ্যাঁ, তো এবং আমার ভাইজিরাও কমপ্লিট করেছে। আমার কি বলে বড় ভাইজি, হ্যাঁ, সেও পিএইচডি কমপ্লিট করেছে। আমার বউ পিএইচডি কমপ্লিট করেছে, দাদা তো আগেই পিএইচডি কমপ্লিট করেছে। ফলে আমার বাড়িতে আমি একমাত্র যে কি বলে কিছুই, মানে এদিকে পড়াশোনায় প্রায় ঝুলিয়ে লাট করেছি। তো সেইখানে দাঁড়িয়ে অসম্ভব সাপোর্ট এবং ভালোবাসা আমার মা পিসি থেকে শুরু করে প্রত্যেকেই, হ্যাঁ, অসম্ভব সাপোর্ট না দিলে। এবং আমি বলছি যে আমার আর্ট কলেজের পড়াশোনাটা বৌদি না থাকলে হতো না, বাবা না থাকলে হতো না। মানে আমার যখন কি হবে, ছেলেরা যে পড়াশোনা তো ঠিকঠাক করছে না, ঠিক আছে ছবিটা ভালো আঁকতে পারে, এবারে ছবি তো আঁকতে পারে, সেটা ছবিটা আঁকা নিয়ে কীভাবে এগোবো, হ্যাঁ, সেটা কেউই সেটা জানতো না। এবং আর্ট কলেজে কীভাবে ভর্তি করতে হয়, তার সিস্টেম কি, কোথায় ফর্ম পাওয়া যায়, আমরা কেউ কিছু জানতাম না। বৌদি সেই সময় যা ইনিশিয়েটিভ নিয়ে আমাকে নিয়ে গেছিলো, চল আর্ট কলেজে চলো, তোমায় দেখছে। তো ফলে আমাদের ফ্যামিলিটা খুব, মানে আমাদের বন্ডিং সাংঘাতিক। না, আর যেখানে বাড়িতে সবাই এরকম একাডেমিক্যালি স্ট্রং, সেখানে তুমি আর্ট কলেজ বেছে নিচ্ছ, এটা মেনে নিতেও তো সেই সময় ঝামেলা হতে পারতো না, কিছুটা বলছি যে তখন করে হয় না, দেয়ালে পিঠ থেকে গেছে, ওরে বাবা কিছু তো একটা করুক, হ্যাঁ কিছু একটা করুক। তখন মানে লোকজন ডেসপারেট আর কি, যদি খেলাধুলায় কিছু হয়, কি গান বাজনায় কিছু হয়, কি ছবি আঁকায় কিছু হয়, কিছুই তো কিছু হচ্ছে না। কিন্তু ফাইনালি যাই হোক, জীবন এই জায়গায় নিয়ে চলে এসছে আমাদেরকে। এবং আমি বলছি যে আমি কিছুটা বাড়ির প্রোডাক্ট এবং অনেকটাই বন্ধুদের প্রোডাক্ট। আজকে সত্যি অনিন্দ না থাকলে, হ্যাঁ, কি চন্দ্রিল না থাকলে, কি শুভেন্দু না থাকলে, দেবপ্রিয় না থাকলে, যারা যারা আমার সাথে ছিল না থাকলে আমি হতাম না। আজকে আমার এই রাস্তাটা যে আমি বাঁচতে পেরেছি, সেটার জন্য প্রত্যেকের সাপোর্ট ছিল। নয়তো এরকম একটা ইনফরমাল হয় না যে নর্মাল করতে করতে গাড়িটা চলছে, এই চাকা ভেঙে যাচ্ছে, একজন চাকা লাগিয়ে দিচ্ছে, স্টিয়ারিং খুলে যাচ্ছে, একজন স্টিয়ারিং লাগিয়ে দিচ্ছে, এই হেল্পটা আমি কনস্ট্যান্টলি পেয়ে গেছি। এবং তাই জন্য এখন আমার মনে হয় যে এখন এই স্টেজে দাঁড়িয়ে এই যে রুফ কনসার্ট করেছি কি মেক করেছি, এটা আমার মনে হয় কিছুটা ওই পেইং ব্যাক টু সোসাইটি, যে আমাকে লোকজন এত হেল্প করেছে। ফলে আমি যদি এখন পরবর্তী প্রজন্মে কিছু গান যারা করছে কিংবা অন্য কিছু করছে, মিউজিশিয়ান যারা, তাদের জন্য একটা যদি সাপোর্ট সিস্টেম কিছু একটা করা যেতে পারে আমার যতটুকু ক্ষমতা তার বেসিসে, সেইটা ভেবেই। আর এবং কিছুটা ওই বললাম যে পথ চলা, একটা নতুন কিছু শেখা, একটা নতুন জার্নি, ভালো লাগা, সেগুলো থেকেই রুফ কনসার্ট, গান আবহমান, যা যা প্রজেক্ট হয়েছে, রাত জাগা তারা, হ্যাঁ। এবং ওই বললাম যে প্রলয়কে পেয়েছিলাম, অসম্ভব একটা ডায়নামিক ছেলে, প্রলয়, তিমির, হ্যাঁ তিমির, প্রত্যেকে, মানে এই যে প্রত্যেকে চলা, হ্যাঁ, প্রসেনজিতের প্রথম গান তো অন্য কোথাও চল। তো আমি ওই বললাম যে একটা ওই ব্যান্ডে মাতারাম আর ওই কি বলে কেবিএল রক শো, এই দুটো সেই কম্পিটিশন হতো, তো সেইখানে তিমিরকে আমি দেখি পারফর্ম করতে, অসম্ভব ভালো লাগে, হ্যাঁ, ওইরকম একটা ইউনিক গলা। তখনই আমার মনে হচ্ছিল এই ছেলেটার মধ্যে একটা কিছু ব্যাপার আছে। তো তারপরে ওই বিরসার ওই কাজটা পাই 03-তে, তা আমি তখন বিরসাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই যে তুই যে সিনেমাটা করছিস ব্যান্ডের, তাতে তো একটা নতুন ব্যান্ড আছে, সেখানে কিছু ফ্রেশ গলা হলে কি অসুবিধা হয়, তো সেখানে যে আমাদেরই যে গাইতে হবে এমন তো কোনো মানে নেই। তা আমি একটি ছেলেকে পেয়েছি খুব ইউনিক গলা, ওকে আমি রাখি, এবং ওই গলাটা শোনানোর সাথে, হ্যাঁ শোনানোর সাথে সাথেই বিরসার পছন্দ হয়ে যায়। এবং
বিশ্বাস একা তো রাজি হলে হবে না, ও প্রোডাকশন যারা ডিরেক্টর এই প্রডিউসার তাদেরকে রাজি করা, এবং ফাইনালি গানটা তিমির রেন্ডার করে, মানে অসম্ভব সুন্দর রেন্ডার করে। তো এই যে তারপর একটা তিমিরের নতুন একটা পথ চলা শুরু হয়। হ্যাঁ, তো এখন তিমির একটা বিরাট নাম, হ্যাঁ বিরাট নাম, কিন্তু আমার বারবার মনে হয় যে এইরকম হয় না যে আমি ওই ওই যে প্রথম ধাক্কাটার পিছনে তো আমার তো কিছুটা অবদান ছিল, তো সেইটার জন্য একটা অসম্ভব হয় না যে আনন্দ অনুভব করি। তো এরকম ছোট ছোট অনেক ঘটনাই জীবনে ঘটে, এই ফলে আমাকেও তো কেউ না কেউ ধাক্কা দিয়েছিল, তাই জন্য আমি আজকে এই জায়গায় এসেছি। তো আমিও যদি কয়েকজনকে অন্তত 2-3 জনকেও যদি ধাক্কা দিতে পারি, তাহলে সেটা আমার ওই বললাম যে পেইং ব্যাক টু সোসাইটি হবে। অন্তত মানে এইভাবেই তো একটা কি বল কালচার কি বল সমাজ কি যাই বলো সেটা এগোবে, তাই না? একে অপরকে সাপোর্টটা দিতে দিতে জিনিসটা এগোবে। রুফ কনসার্টটা যখন শুরু করেছিলে তখন ভেবেছিলে এটা এরকম বড় না আকার? একদমই না, না না কিছু একদম জাস্ট রিল্যাক্স পুরো জিনিসটাই মানে আর আমি যখন পুরো জিনিসটা শিখি কি বলে মানে প্রথমে ওই মানে বাড়িতে একদিন আড্ডা হচ্ছিল, অনেকদিন গান বাজনা হয়নি, ইনফরমালি চলো না ছাদে একটা কিছু, এটা বৌদি দাদাই বলে। বলবো তুমি তো তোমার এত লোকজনকে তুমি চেনো, এত তোমার বাড়িতে এত ইয়াং মিউজিশিয়ান সব আসে গান বাজনা করে, এত সব ট্যালেন্টেড, চলো না তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করে, এইভাবেই জিনিসটা করা। তো যখন এবং আমার মজার ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু অনেক লোকের সাথে মিশি, অনেক ধরনের লোক আমাকে নানান রকম ইনপুট দেয়। তো যেমনি টেনি কনস্ট্যান্টলি আমাকে অনেক কিছু শেখায়। আমার অফিস, আমি যেখানে কাজ করতাম মাল্টিমিডিয়া অ্যানিমেশন নিয়ে, আমার যে বস ছিল সৌরভ সরকার, সে যে আমাকে কত কিছু শিখিয়েছে এবং সে আমাকে কত জায়গায় মানে না আগুনে ঠেলে দিয়েছে প্রায়। তুমি কি ডাকনামের সময় ছাড়লে নাকি এভাবেও ফিরে আসা যায় সময় ছাড়লে মনে হয়? এই ডাকনাম এরকম তারপরে আমি অফিসটা তো ওরকম নয় যে কালকে থেকে অফিস ছেড়ে দিয়েছি, তা না, একটু একটু করে অফিস ছেড়েছি। মানে প্রথমে অফিস যাওয়া কমিয়ে দিয়েছি, তারপরে কি বলবো হয়তো সপ্তাহে 1 দিন গেলাম কি 2 দিন গেলাম, এরকম করেছি। তারপরে প্রজেক্ট বেসিসে গেছি, করতে করতে একটা সময় পুরোটাই বেরিয়ে এসেছি। তো ওই জন্য ঠিক ওরকমভাবে বলা যাবে না যে আমি এই সময় অফিস ছেড়েছি। এই যে অফিসে আমি মাল্টিমিডিয়া আর অ্যানিমেশন এসব নিয়ে কাজ করতাম, সেখানে মূলত সব কর্পোরেট প্রেজেন্টেশন, হ্যাঁ এইগুলো ট্রেনিং মডিউল এগুলো বানানো হতো। তো সেখানে আমি বলছি যে কখনো মিৎসুবিশি লান্সার কিভাবে চলে গাড়িটা, সে এবং আমি সেটা একটা কি বলবো সেলস প্যাকেজ, মানে আমি যদি মিৎসুবিশি লান্সার কিনতে যাই তাহলে আমার জন্য একটা মাল্টিমিডিয়া প্যাকেজ তৈরি করা হয়েছে, যেটা আমি দেখেই তার গাড়ির কি কি সুবিধে অসুবিধে সেগুলো, তার সেই গাড়ির সুবিধা অসুবিধার জন্য সে অ্যানিমেট করে দেখানো, তার অ্যানিমেশন বানানো, শুটিং করা, সেই শুটিংগুলোকে এডিট করা, এবং গাড়িটা কিভাবে চলে গাড়ির প্রসেসটা বোঝানো। আমি যদি প্রসেসটা না বুঝি, হ্যাঁ আমি যদি আমি তো এখনো তো সব মনে নেই, কিছু কিছু মনে আছে যে ম্যাকফারসন স্ট্রাট, তার নানা গিয়ারের যে নানা রকম সেগুলো কাকে বলে, কিভাবে সেগুলো কাজ করে, সেগুলো সব তখন পড়াশোনা করতে হয়েছে, কেন সেগুলোকে আমাকে অ্যানিমেশন এবং গ্রাফিক্যালি বোঝাতে হবে, ছবিটা আঁকতে গেলে তো আমাকে জানতে হবে। তেমনিভাবে আবার আইটিসি সিগারেট মেকিং ম্যানুফ্যাকচারিং, সেখানে সেই মডেলটা করা হয়েছিল কাদের জন্য, যারা সিগারেট ওই বড় সিগারেট যে ম্যানুফ্যাকচারিং হয় তাতে বিরাট একটা প্রসেস, ডিসিসি, কুলিং ইউনিট, হ্যান ত্যান হিজিবিজি আরও কত কিছু থাকে, হ্যাঁ ড্রায়ার কুলার। তো এই যে পুরো এক একটা মেশিনের ভেতরে কি হচ্ছে, সে মেশিনটা চালাতে গেলে আমাকে ঠিক কিভাবে চালাতে হবে, কোন বাটনটা আগে টিপতে হবে, কোন বাটনটা কতক্ষণের জন্য টিপতে হবে। তো এইটার ট্রেনিং মডিউলটা যারা নতুন ঢুকছে তাদেরকে একটা মানে প্রাথমিক একটা শেখানোর জন্য ওই মডিউলটা। তো সেইটা করতে গেলে আমাদের তো জানতে হবে, তো সেই সময় কি করে সিগারেট তৈরি হয় সেটা জানতে হয়েছে। কখনো গেছিলাম আইসিআই, তো আমরা জানি পেইন্টের কোম্পানি, আইসিআই কিন্তু এক্সপ্লোসিভ তারা বানায়। তো ফলে ওই এক্সপ্লোসিভস কোম্পানির হয়ে আমরা গেছিলাম যে এই যে যারা এক্সপ্লোসিভ যারা কিভাবে সেগুলোকে কোন জায়গায়, ধরো ওপেন কাস্ট মাইন আছে, আন্ডারগ্রাউন্ড মাইন আছে, সেই কিভাবে সেগুলোকে ইউজ করতে হয়, সেইটার কি বলে একটা ট্রেনিং মডিউল মতন। তো তার জন্য আমাদেরকে ওই ধানবাদে যেতে হয়েছিল, সিংরলি যেতে হয়েছিল, সেগুলো শ্যুট করা হয়েছিল, সেই বড় বড় ব্লাস্ট হচ্ছে সেগুলো দূর থেকে শ্যুট করা, প্রচুর অভিজ্ঞতা হয়েছে এবং সেগুলোকে বসে বসে এডিট করা, তার অ্যানিমেশন বানানো। তো এখান থেকে কি হয়েছে যে এডিটিং সম্পর্কে একটা ধারণা হয়েছে, কি করে মিক্সিং মাস্টারিং করতে হয় সেগুলো সম্পর্কে একটা ধারণা রয়েছে। এবং টেনি আমাকে প্রচুর নিয়মিত আমাকে আপডেট করেছে, প্রবুদ্ধদা আমাকে প্রচুর কিছু শিখিয়েছে। তো এই ছোট 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 জিনিস শিখতে শিখতে কি হয়েছে যে যখন রুপ কনসার্ট করছি এবং আমার আর্ট ব্যাকগ্রাউন্ড, যে আমার ব্যাকড্রপটা আমি কি করে করব, কম দামে আমি কিভাবে সাজাবো, হ্যাঁ সেইগুলোর ইনপুট। হ্যাঁ, তো আবার মিক্সিংটা, ঠিক আছে আমি যখন রেকর্ডিং করবো এমনি মিক্সিং করবো না, চলো টেনি দেখ কীভাবে করা যায়, চলো কোন মিক্সারে মাল্টি ট্র্যাক রেকর্ডিং হয়, কত কম দামে মিক্সারে
একটা গুড কোয়ালিটি মেলোডি ট্র্যাক মিক্সিং হয়, সেইগুলো খুঁজে বার করা, সেগুলো ওই সময় প্রয়োগ করা। তো এই ছোট ছোট জিনিস আমার প্রচুর লোক আমাকে সাহায্য করেছে, সেই জন্য এই জিনিসগুলো হওয়া সম্ভব হয়। জানো যে বাজেটে আমরা করেছি, প্রায় তো জিরো বাজেটে করা, জিরো বাজেটে ওই প্রজেক্টটা নামানো প্রায় নেক্সট ইম্পসিবল ছিল, যদি না কেউ এই সাহায্যগুলো আমি না পেতাম। তুমি যখন চন্দ্রবিন্দুতে গান করছো, সেটা তো তোমার চেনা পিচ, চেনা মাঠ, চেনা বন্ধু, এত বছরের বন্ধু, তাদের লিরিক্সের উপর তোমার স্থির বিশ্বাস আছে। কিন্তু তার বাইরেও যখন তুমি গান করছো, ধরো নীলাঞ্জনের সাথে, তোমার প্রিয় ঋতু বর্ষাতাই, বা যে গানই করছো, যখনই করছো, যদি কোনো পোর্টালের জন্য, সেটা অবশ্য চন্দ্রিলদাই লিরিক্স লেখে, যখন অন্যদের সাথেও গান করছো, তোমার গান ইজ অ্যাটাচড উইথ গুড লিরিক্স। এইটা কি ঘটে গেছে নাকি? এটা হয়তো কিছুটা ঘটে গেছে, কিছুটা হতে হয় না। যে এই নীলাঞ্জনের সাথে আলাপ হওয়াটাও তো খুব আশ্চর্যের না। নীলাঞ্জন আমার পিসি তখন বেঁচেছিলেন। পিসি একদিন বাড়ি ফিরেছি, পিসি বললো এই শোন না, কতগুলো ইয়াং ছেলে তোর সাথে দেখা করতে এসছে, কি যেন একটা নাম বললো, ওদের একটা ব্যান্ড আছে। মানে কি নাম বলছে, বলছে কি একটা বললো, গিরগিটি না গুবড়ে পোকা না কি একটা, টিকটিকি না। আমি কি বলছো, কি এরকম নামের ব্যান্ড, গিরগিটি টিকটিকি, তাহলে কি জানি হবে। তো তারপরে দেখা গেল ওদের নাম শুয়োপোকা, ব্যান্ডটার নাম। বেশি পুরো একটা পোকা, একেবারে কিছু প্রাণী মনে, যেটা কি আর মনে নেই। তো যাক গিয়ে তারপর সেই নীলাঞ্জনের সাথে আলাপ হলো। তো নীলাঞ্জন, ওরা বললো যে একদিন উপলদা তোমার বাড়িতে এসে গান শোনাবো। আমরা ঠিক শোনা। তো ওই যে ওরা এসে শোনালো, ওই দীপ্ত, অমৃত, নীলাঞ্জন, বাপ্পা, এরা সব মিলে বসে, কিছুই না, দুটো গিটার নিয়ে ওরা গানটা করলে আমার ঠিক মানে কাট্টু, 15-20 বছর আগে আমরা যখন কলেজে, আমি শুভেন্দু যেভাবে গান বানাতাম, এবং যেমন একটা ওই হারমোনি, যে ওই সাইমন গারফাঙ্কেল কি এভারলি ব্রাদার্স কি সিএসএন, ক্রসবি স্টিল ন্যাশ এন্ড ইয়াং, এদের যে গান, কি কিংস্টন ট্রাইও, এদের যে একটা অদ্ভুত 3 পার্ট হারমোনি, 2 পার্ট হারমোনিতে খুব সিম্পল একটা কি বলবো, একটা মিউজিকের ওপর একটা গান হচ্ছে। তো এই জিনিসগুলো হট করে না ওই পুরোনো দিনগুলো মনে পড়ে গেল। এবং ওদের কথাগুলো খুব ইন্টারেস্টিং। একটা ওই বুড়ো ল্যাম্প, ও প্রথম এসে ওই শুয়োপোকা গানটা শুনেছিল এবং বুড়ো ল্যাম্পপোস্ট গানটা শুনেছিল। আমি তৎক্ষণাৎ ওই গানগুলো রেকর্ড করে, আমি আমার বন্ধু বান্ধব, দেখ একটা নতুন ব্যান্ড এসছে, এটা কি সুন্দর পারফর্ম করছে। তো তারপর যখন রূপ কনসার্ট করি, তখন নীলাঞ্জনকে বলি তাহলে তোরা দুটো গান গা, নতুন গান গা। এবং ওই গানগুলো দেখলাম সত্যি সত্যি ওই গানগুলোর মধ্যে এমন একটা মজা আছে, এমন একটা স্পিরিট রয়েছে। দেবদীপকেও কিন্তু আমি প্রথম শুনি রূপ কনসার্ট। দেবদীপেরও তখন কিছুটা নাম করে গেছে, এদিক ওদিক, মানে আমি পরে পেয়েছি, এদিক ওদিক আমি দেবদীপকে গান গাইতে শুনেছি। তো ঠিক এরকম একটা প্রোগ্রাম তখন দেবদীপ শিলাজিতের সাথে বাজাতো। তো একটা প্রোগ্রাম, একটা মিক্স ব্যাগ বলে একটা ব্যান্ড হয়েছে, যেখানে শিলাজিৎ, আমি, অনেকে মিলে গাইবো। এবারে সেখানে একটা দমদম পার্কে না কোথায় একটা প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামে আমি গান গাইতে যাব। তো যে গাড়িটা আসবে, তো দেবদীপকে তুলে নিয়ে, সেই গাড়িটা আমাকে তুলে নিয়ে প্রোগ্রামে যাবে, ঠিক আছে। তো অরুণদা লন্ডন থেকে, সেই সময় অরুণদা মানে অরুণেন্দু দাস, অনেকেই জানবেন, কেন তার প্রচুর বিখ্যাত গান মহিনের ঘোড়াগুলি অ্যালবামে রয়েছে। সে অরুণদা লন্ডন থেকে আসলে মাঝে মাঝে ফোন করতো, এই আমি এসছি, চলো একদিন আড্ডা মারবো। তো সেদিন সল্ট লেকে অরুণদার দাদা না ভাই, দাদাই বোধ হয়, তো ওনার বাড়িতে অরুণদা এসেছেন। তাহলে চলো একটু আড্ডা। আমি বললাম অরুণদা মানে অনুষ্ঠান আছে, মাঝখানে একবার গিয়ে তোমার সাথে দেখা করে আড্ডা মেরে চলে যাবো। তো তখন আমি দেবদীপকে বললাম যে ঠিক আছে, আমি অরুণদার বাড়িতে রয়েছি, তুই যখন আসবি আমাকে ওখান থেকে তুলে নিয়ে চলে যাবি। এবার দেবদীপ ওই আড্ডায় এসছে, তো সবাই গান গাইছে। তখন আমি দেবদীপকে বললাম যে অরুণদাকে বললাম দেবদীপ খুব ভালো গান গায়, দেবদীপও একটা গান শোনায়। তো দেবদীপ তখনই হয়নি আলাপ, গানটা শোনায়। আমার শুনেই মনে হলো যে এই গানটার মধ্যে কিছু একটা ম্যাজিক আছে। তখন আমরা যখন নেক্সট রূপ কনসার্ট করছি, আমি দেবদীপকে বললাম তোকে এই গানটা গাইতেই হবে। এবং এই যে গানটা আমার বারবারই মনে হচ্ছে, এই গানটার সাথে যদি একটু কোরাস অ্যাড হয়, ওই অ্যাড হয় করে, আমি যাই না ওই, এবং এত সুন্দর সুন্দর আমি মিউজিশিয়ান পেয়েছি, সেই রুদ্র থেকে শুরু করে, সানি থেকে শুরু করে, সুমন থেকে শুরু করে, পুরো জিনিসটা না একটা ম্যাজিকের মতন হয়ে গেল। এবং আমি বলছি রূপ কনসার্টে এত গান হয়েছে, ওটার মধ্যে কিছু একটা আছে নিশ্চয়ই, যে ওটা কোথায় চলে গেল, মানে সবাইকে ছাড়ি হয় না যে আমি যদি এখান থেকে কোন্নগর যাই, ও মস্কো চলে গেছে, সেরকম ব্যাপার আর কি। এবং এইটাতে এত আনন্দ হয়। আজকে দেবদীপ যদি কোনো একটা ভালো কাজ করে, আমার বারবারই মনে হয় যে আরে ও তো আমার কনসার্টেও, আমার রূপ কনসার্টে তো ও আগে গেয়েছে, লোকে চিনেছে। মধুবন্তী এখন কি বিরাট, কত বড় জায়গায় চলে গেছে। প্রস্মিতা কত বড় জায়গায় চলে গেছে। শতদলা তো ভালো গান গাইছে। তো সবকিছু আমার
এদের প্রত্যেকের সাথে যে আমি যুক্ত হতে পেরেছি সেটা সত্যি আমার ভীষণ একটা আনন্দের জায়গা। উপলদার দিকে প্রচুর জায়গায় যাওয়ার, তাই গিটার ক্যারি করা সম্ভব ছিল না, কিন্তু উপলদাকে হাতে পেয়েছি, গান শুনবো না এটা তো হতে পারে না। কাজেই আমাদের অফিস থেকে, অ্যানোনিমাসের অফিস থেকে গিটার চলে এসেছে উপলদার হাতে ডাইরেক্ট। এবার একটা গান হোক। আমি ইনফ্যাক্ট আনতে পারতাম না, এটা পুরোটাই ড্রপ মেরেছি, বুঝলি তো। তুমি এড়াতে চেয়েছিলে। আমি গান গাওয়াটা এড়াতে চেয়েছিলাম। কি করে ছাড়বো বলো তো তোমাকে? না ছাড়লেই হয়, এইটাই বললাম তো, যে ছাড়লেই হয়। সবসময় সবকিছু একই রকম করতে হবে, এটা তো মনে ভালো হতো যে একটা টক শো হচ্ছে যেখানে সবাই এক্সপেক্ট করছে যে আমি গান গাইবো, আমি তোর একটা ভালো ভালো উচিত ছিল যেখানে একটা ক্যানভাস রাখা, আমি বসে বসে ছবি আঁকবো, নিয়ে চলে যাবো। সেটা তো তুই করলি না, বসে সেই গানে ধরিয়ে দিলি। রিলের যুগে তুমি আর আঁকা দেখবে বসে? দেখতেই পারে, সেটাও একটা অরিগেমি করে দেবো, তোর সাথে কথা বলতে বলতে একটা কাগজ ভাঁজ করে অরিগেমি করলাম। কি গান শুনবি বল? তো আমাকে জিজ্ঞাসা করে কোনো মানে আছে? আমাকে নাও বলো। না না, যেহেতু তুই নীলাঞ্জনের কথা তুলে, আমি রিসেন্ট টাইমসে বললাম তো নীলাঞ্জনের সাথে প্রচুর কাজ করেছি চন্দ্রবিন্দুর বাইরে, খুব মিষ্টি। এবং আরো দুজনের সাথে আমার বললাম তো কাজ করে খুব ভালো লাগে। একজন হচ্ছে দীপাংশু, ট্যালেন্ট। হ্যাঁ, আরেকজন হচ্ছে, আর ওই কি বলে প্রসেনের সাথে তো আগেই কাজ করেছি, মুড়িতম, এদের সাথেও আমি রিসেন্ট টাইমসে কিছু কাজ করেছি, যেটা করতে আমার ভালো লেগেছে। প্রসেনের একটা কাজ কদিন আগে একটা কাজ খুঁজে পেলাম, মৈনাক, হ্যাঁ, একটা সুন্দর গান বানিয়েছে, তো সেটা গিয়েছিলাম, কিন্তু কোনো একটা সিনেমার জন্য না কিসের জন্য সেটা বোধহয় আর ফাইনালি সিনেমাটা রিলিজ হয়নি না কিছু। সেদিনকেই সেটা খুঁজে পেলাম, আমি প্রসেনকে বললাম, প্রসেন এত সুন্দর একটা গান, সেটা কি হলো? আমি তো রেকর্ড তো করে নিয়ে গেলি, এটা আদৌ কিছু হলো? বলে না না, ওটা তো আর কিছু হয়নি, আমি দেখছি, বলে দেখা যাক ওটাও যদি কিছু হয়। তো এরকম নানান, তো যেহেতু বর্ষাকাল যাচ্ছে, তাহলে ওটাই বললি যে প্রিয় ঋতু বর্ষা, তাই সেটা 1-2 লাইন শোনাতে পারি। তোমার প্রিয় ঋতু বর্ষা, তাই সারা বছর ধরে মেঘে জমাই, যদিও ইচ্ছেরা সাদা সিধে, সারা বছর থাক নারে নিডে, সারা বছর ধরে বৃষ্টি হোক, শুধু না ভেজে যেন তোমার চোখ, শ্রাবণে ভরে থাক ফাগুনটাই, তোমার প্রিয় ঋতু বর্ষা তাই। উঠোনে জল থাকে ছলাত ছল ঘাসে ঘাসে, দিক নুড়ি পাথর ডুব সারা বছর আশেপাশে, আমিও রঙিন কাগজের নৌকো বানাই, আসলে সব চিঠি বোঝো না লক্ষ্মীটি কাকে পাঠাই, তোমার প্রিয় ঋতু বর্ষা তাই, পুরনো ভেঙে যাওয়া ছাতা সারাই, তোমার হাসি ফোটা রোদ্দুরে, মেঘ সফর হোক ঘুরে ঘুরে, ভিজুক অলি গলি রাত সড়ক, শুধু না ভেজে যেন তোমার চোখ, আমিও ঝিরি ঝিরি গান শোনাই, তোমার প্রিয় ঋতু বর্ষা তাই, তোমার প্রিয় ঋতু বর্ষা তাই। অপূর্ব, এত রোমান্টিক একটা গান। তোমার একটা রোমান্টিক বাইরে আছে, বাহ্যিক আছে। তোমাকে দেখলে মনে হয় তুমি প্রচন্ড রোমান্টিক, কিন্তু অনুপম আমাকে বলেছে, এটা অনুপম রায়ের ব্যক্তিগত অভিজ্ঞতা, যে একটা ট্যুরে সবাই মিলে গেছিল, সেখানে একজন খুব সুন্দরীও গেছিলেন, যার প্রতি সবার ভালো লাগা ছিল। পুরোটা জুড়ে এমন ভাব করলে যেন তুমি প্রচুর রোমান্টিক এবং অন্যদেরকে আটকে দিলে, এবং লাস্ট দিন সে যখন বললো যে আমরা প্রচুর মজা করবো এরপরেও, তুমি একদম ধ্যাতানি দিলে, যাও তো ওইসব উল্টো পাল্টা কথা, এবং তুমি যে আদৌ রোমান্টিক নও। আমার মনে হয় এইসবগুলো অনুপম হয়তো বলে বেড়াচ্ছে, যাতে আমার যারা প্রবাবল বান্ধবী হতে পারতো তারা প্রথমেই তাদেরকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। না না, আমি যথেষ্টই রোমান্টিক। তুমি মুখেই মারিতম জগৎ। রোম্যান্সের মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলিটি থাকতে হবে, হ্যাঁ, সেটাই আমি দেখবি সবকিছুই যেটা হওয়ার সেটাই যদি হয় তাহলে আর মজা কোথায়। রোম্যান্সের মধ্যে তো একটা আনপ্রেডিক্টেবিলিটি থাকতে হবে, সেটাকে আমি এনক্যাশ করার চেষ্টা করি। মাঝে মাঝে এমন দুম করে একটা কিছু বলে দেবো, এই কি এরকম তো হওয়ার কথা ছিল না, আমার মনে হয় তাতে আকর্ষণটা আরো বাড়বে। মেয়েরা, তুই তো ছেলেদের অ্যাঙ্গেল থেকে জিনিসটা দেখছি, মহিলারা না এই আনপ্রেডিক্টেবিলিটিটা পছন্দ করে।
আচ্ছা, হ্যাঁ, যেটা ভাবছো হবে হঠাৎ করে দেখলে হলো না, হ্যাঁ, তখন না মানে মহিলাদেরকে মাঝে মাঝে তুই যে কোনো মানে রিলেশনশিপের ক্ষেত্রে না তুই দেখবি, তুই যদি তার কনফিডেন্সটাকে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে পারিস, হ্যাঁ, তুই ভাবছি আরে ওকে তো বললেই ও চলে আসবি, হঠাৎ দেখলে ও ভাবা এলোই না, তোমার কি রে, তো ব্যাপারটা ঠিক, তখন তুই আবার একটু ইনভেস্ট করবো, ইনভেস্ট করবি, ওইটার মধ্যে রাখতে হবে, কখনো না মানে কোনো টেকেন ফর গ্রান্টেড হয়ে গেলে সেরকম করবি না। এই টেকেন ফর গ্রান্টেড এর কথা একটা প্রশ্ন আসছে, বাহ, তোমার কি মনে হয় চন্দ্রবিন্দুর লিরিক্স আর চন্দ্রবিন্দুর লিরিক্স যতটা অ্যাপ্রিসিয়েটেড, সেই তুলনায় চন্দ্রবিন্দুর সুর অন্তত পরবর্তী দিকের সুরও একটু আন্ডার অ্যাপ্রিসিয়েটেড? হতে পারে, মানে আমি বলছি যে যদি হয় হোক, হ্যাঁ, প্রথম কথা যে আমি বারবার বলছি যে গান একটা তৈরি হয় নিজের আনন্দে, ঠিক আছে, এবং গানটা যতটা আমরা যত্ন নিয়েছি, হ্যাঁ, কথার পিছনে যতটা যত্ন আমরা দিয়েছি, সুরটা বানানো কি অ্যারেঞ্জমেন্ট, আমি শুধু সুর নয়, আমি বলছি যে সুরজিৎ একটা দারুণ কাজ করে অ্যারেঞ্জমেন্টের পিছনে, সুরজিৎ কেন, শিবু, রাজশেখর, যারা যারা আসে, অরূপ, সুরজিৎ দার এবড়ো খেবড়ো রং, ওইরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, তো আশ্চর্য অ্যারেঞ্জমেন্ট, অসাধারণ অ্যারেঞ্জমেন্ট। তো আমি বলছি যে মানে অনেকে কি হয় যে এই যে সুরের ইন্টিগ্রিটি এইগুলো অনেকে বুঝতে পারে না, হ্যাঁ, তার জন্য, এবং গানটা যেহেতু গানের কথার মানে সেটা যেহেতু একটা দেখ, আমরা ছোটবেলা থেকে সাহিত্য পড়েছিস, প্রচুর লোকজন তারা সাহিত্য পড়েছে, সাহিত্য মানে আমি বলছি যে স্কুলে পড়ানো হয়েছে, কিন্তু বল না স্কুলে কি মিউজিক নিয়ে আমরা কোনোদিন পড়িনি। আমি শুধু মুখে বলতে পারি কর্ড প্রগ্রেশন, কিন্তু আমি জানি না কিন্তু জিনিসটা তো আজকে যদি এরকম হতো যে স্কুল থেকে সবাইকে মিউজিক পড়ানো হয়, কর্ড কিভাবে হয়, যে লিটারেসি থাকতো, যদি মিউজিক লিটারেসি, হ্যাঁ, তা সেটা যদি থাকতো তাহলে মিউজিকের এই ইনিটিগ্রিটি গুলো সেটা লোকজন বুঝতে পারতো, সেটা বোঝে না। তো যেহেতু চন্দ্রবিন্দুর কথাটা খুব অন্যরকম, অন্যদের থেকে অনেকটাই আলাদা, হ্যাঁ, প্রচুর গান আছে যেগুলো নিয়ে আমরা প্রচুর মজা করেছি, ব্যঙ্গ করেছি, স্যাটায়ার, মানে মানে কি বলবো, পারিপার্শ্বিক যা সব ঘটছে সেগুলো গানের মধ্যে ঢুকে যাচ্ছে, মুকুট পড়িল থেকে শুরু করে আর জানি না, গুচ্ছ গুচ্ছ রেফারেন্স আছে, হ্যাঁ, তো এই যে গানগুলো ঢুকে যাচ্ছে, হ্যাঁ, চারিদিকে যা দেখছি সেগুলো গানের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং ঢুকছে এমনভাবে যে ধরেন কবির সুমনের গানেরও এরকম নানান রেফারেন্স ঢুকে গেছে, পলিটিক্যাল রেফারেন্স, সোশ্যাল রেফারেন্স ঢুকেছে, কিন্তু কবির সুমন যে আঙ্গিকে ঢুকেছে চন্দ্রবিন্দুর আঙ্গিকটা একদম কমপ্লিটলি আলাদা, হ্যাঁ, শিলাজিতেরও প্রচুর ঢুকেছে, শিলাজিতেরও আঙ্গিকটা একদম আলাদা। তো এই যে নিজস্ব স্টাইলে একটা জিনিসকে বলা, তো সেইটা লোকজন অনেক তাড়াতাড়ি বুঝতে পেরেছে, সেই অর্থাৎ সুরের ব্যাপারগুলো হয়তো সেই অর্থে বুঝতে পারে, কিন্তু একদমই বোঝে না, একদমই কেউ জানে না তা না। হ্যাঁ, অনেকেই আমাদের সাথে কথা বলে, তারা অনেক সময় বলে যে বাহ, তোমরা এই গানটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছো, হ্যাঁ, আমাদের একটা খুব লুপ বেস অ্যারেঞ্জমেন্টের একটা স্টাইল আমরা ফলো করি, যেটা অনেকটাই আফ্রিকান স্টাইল, হ্যাঁ, কেন আমি খুব আফ্রিকান মিউজিক ভালোবাসি, হ্যাঁ, তো সেইগুলো, হ্যাঁ, যখন ইনকর্পোরেট করি, যারা সত্যি সত্যি এই মিউজিকটা নিয়ে চর্চা করে, তারা অনেকেই আমাদের সাথে বলে যে বা খুব ইন্টারেস্টিং লাগছে। এবং অনেক ক্ষেত্রে বলছি যে আমাদের গানগুলো যেহেতু স্টাইলটা একটু অন্যরকম, যে ইন্ডিভিজুয়াল যে প্রচুর কায়দা হচ্ছে তা না, মানে ওর সাথে তার সাথে নানান রকম কোঅর্ডিনেশনে একটা মিউজিক ফর্ম হচ্ছে, ফলে অনেক ক্ষেত্রে ওই কোঅর্ডিনেটেড এফেক্টটা বোঝা যায় না। যখন অনেক সময় আমি দেখেছি যখন লোকে বাজাতে যাচ্ছে, তখন তুই দেখবি যে চন্দ্রবিন্দুর অনেক লোকে, অনেকের এটা ইনফ্যাক্ট আমাকে একজন কি বলবো, যে প্রোগ্রাম কোঅর্ডিনেট করে, সে একজন ভদ্রলোক, তিনি গান ভালোবাসেন, তো তিনি একবার এই ব্যাঙ্গালোরে থাকেন, তা আমরা যখন ব্যাঙ্গালোরে রিচ করেছি গেছি, তো তিনি আমাদের বলেছে জানো তো একটা অদ্ভুত জিনিস তোমাদের মিউজিকে দেখলাম, কি বলুন, বলছে এতদিন ভাবতাম তোমার গান খুব সহজেই তুলে নেওয়া যায়, কিন্তু এখানে যখন আমরা একটা ব্যান্ড করেছিলাম, হ্যাঁ না, যে ট্রিবিউট দিয়ে ব্যান্ডের প্রোগ্রাম করলাম, তখন আমরা দেখলাম যে মিউজিশিয়ানরা যারা বাজাচ্ছিল, তারা অন্যান্য ব্যান্ডের গান যত সহজে তুলে ফেলছে, বাজাচ্ছে, তোমাদের গানটা তুলছে, কিন্তু তোমাদের গানটা যখন হচ্ছে, তোমাদের গানটা তোমাদের মতন শুনতে লাগছে না, কিংবা একটা অন্যরকম লাগছে শুনতে, সেটা ভালো লাগছে না। তোমরা কি করো যে সেটা একটু বোঝাতে পারবে? আমরা দেখো এটা আমি তোমাদের বোঝাতে পারবো না, কেন এই সত্যি এইটা একটু বোঝা মুশকিল, কেন আমাদের যখন হয় না যে তিনটে গিটার পার্ট বাজছে, তিনটেকে কমপ্লিমেন্ট করে বাজছে, এবং আলাদা করে তুই বুঝতে পারছিস না কোন গিটারটা কি বাজছে, সেটা কি রিপ্রোডিউস করাটা একটু মুশকিল হয়ে যায়। তো আমাদের বাজনাটা অনেকটাও সেরকম আর কি, শুনতে খুব সিম্পল হলে অনেক সময় বাজানোর ক্ষেত্রে না তুই ওই লাইনটা, ওই অনেকগুলো গিটারের মাঝখান থেকে ওই পার্টিকুলার ওই লাইনটা তুই খুঁজে বার করতে পারছিস না, এরকম হতেই পারে।
তো সেইটা তো আমরা ট্রাই করি, কেন আমাদের মনে হয় যে আমাদের গান বাজনাতে সেটাই ডিম্যান্ড, আমাদের মিউজিকের যে চালটা যেরকমভাবে যায় তাতে সেই ধরনের প্রোগ্রেশনই, যে ধরনের অ্যারেঞ্জমেন্টই ডিম্যান্ড করে। তো সেটাই আমরা করেছি। তো আজকে লোকে বললো না, তাতে কালকে লোকে বললো না বলে আমার কাজটা খারাপ হয়ে গেল, কিংবা আমি সেই কাজটাকে অত মন দিয়ে করবো না। চন্দ্রবিন্দু নয় খুব প্রিয় অ্যালবাম। হ্যাঁ, তো নয়তো আমি বলছি যে নয়তো আমরা যেরকম ভাবে মিউজিক্যালি জিনিসটাকে ট্রিট করেছি, আমি বললাম যে আমরা, আমার মতে আমার আগে যে অ্যালবামগুলো করেছে তার থেকে একদম অন্য একটা রাস্তা কে দিল তার রূপ, কে নিল তার রূপ, ওরকম একটা অপেরা স্টাইলে করেছি। কিংবা সকালের আলো তুমি, সকালের আলো তুমি, এরকম গান তো আমি জানি না বাংলাতে খুব কম, আমি ওরকম ধরনের গান শুনিনি। তুই যদি শুনে থাকিস আমাকে বলতে পারি। যেরকম একটা অদ্ভুত স্পিরিচুয়াল একটা আজানের মতন একটা জিনিস ঢুকছে, এবং সেটা হচ্ছে আবার তানপুরা দিয়ে, তানপুরাটাও চলছে, আবার এদিকে চেলও চলছে। হ্যাঁ, দুটোকে অদ্ভুত ভাবে কম্বাইন করে করেছি। তো সেটা খুব মজা লেগেছে। এবারেও যে নতুন ইয়ের অ্যালবামটা করেছি টালোবাসা, তাতে আমার অনেকগুলো, আমার বিকেল খুব প্রিয় গান, বিকেল যে খুব ইন্টারেস্টিং অ্যারেঞ্জমেন্ট আমার লেগেছে। এমনকি তোর ওই কি বলে কেরানি আজব প্রাণী, সেটাও খুব দেখবি খুব একটা অদ্ভুত ফাঙ্ক স্টাইলে যাচ্ছে গান। হ্যাঁ, তো সেগুলো আমাদের করে ভালো লেগেছে। এবারে আমি বিশ্বাস করি যে, আমি মনে করি যে ওটা একটা সুন্দর কাজ হয়েছে। এবারে সেটা লোকে আজকে মনে নাও করতে পারে, কালকে মনে করতে পারে। আমাদের তো দুর্দান্ত লেগেছে। না না, তুই যে বলছিস যে, তুই যে বলছিস যে কেউই এটা রেকগনাইজ করেনি, এরকমটা নয়, অনেকে রেকগনাইজ করেছে। না, আমি কেউই করেনি সেটা বলছি না, আমি তো আছি যে, না আমি ওই যে বললাম যে তুই যেটা বলছিস যে লিরিকটা যত সহজে রেকগনাইজড হয়, গানটা মানে মিউজিকটা সেই তুলনায় হয় না অতটা। তার আমি বলবো তার একটা বড় কারণ হচ্ছে যে ওই যে আমরা স্কুল থেকে যতটা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, জেনেছি, মিউজিক নিয়ে সেই অর্থে তো আমরা সাধারণ লোক কতটুকু জানে। এবার ভবিষ্যতে কি কি কাজ করতে দেখবো? একটা তো রেস্টুরেন্ট খুলেছো, সেটা কেমন, কিরকম? রেস্টুরেন্ট আমি বারবার বলছি যে ওটার নাম নো স্ট্রিংস অ্যাটাচড। দেখ, নামটাও অনিন্দর দেওয়া, ওটা আমার দেওয়া না, দারুণ নাম। আমাদের একটা প্ল্যান ছিল যে একটা মিউজিক্যাল কোনো এমন একটা জায়গা করব যেখানে একটা স্টুডিও থাকবে, সেখানে গান বাজনা হবে, হার্ড রক ক্যাফের মতন নাকি? না, শুধু ওরকম না, সেটা মানে স্টুডিওতে যে গান বাজনাটা হবে সেই স্টুডিও রেকর্ডিংটা হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম সেইটা 20-30 জন মানে 100 জন কি 80 জন শুনতেও পারবে। তাহলে কি হলো যে আমি মাছের তেলে মাছ ভাজা হয়ে গেল। আমি একটা কনসার্ট করলাম, মিনি কনসার্ট, সেখানে লোকে টিকিট দিয়ে দেখতে এলো, এবং সেই টিকিটের পয়সা আমার পুরো রেকর্ডিংটা হয়ে গেল, আমার পুরো একটা অ্যালবাম তৈরি হয়ে গেল উইথ ভিডিও, সেখানে লোকজন পার্টিসিপেট সব। তো এরকম একটা জায়গা, তার সাথে একটা ক্যাফে থাকবে, মানে যারা শুনতে আসবে সে একটু চা কফি কিংবা আরো স্যান্ডউইচ খেলো, কিংবা পিৎজা পাস্তা খেলো, সেরকম একটু খেলো। তার সাথে ওই জায়গাটাতে যদি একটা মিউজিক স্কুল থাকে, ওইখান থেকে হয়তো একটা থাকার জায়গা থাকবে, যেখানে লোকজন এসে বাইরে থেকে যদি কোনো মিউজিশিয়ান এসে কোলাবোরেট করতে চায়, সে এসে ওখানে থাকতে পারবে। এবং ঘরগুলো এমনভাবে হবে যে আমি যদি ঘরের মধ্যে বসেও রিহার্সাল করতে চাই সেটাও থাকবে। তো এরকমভাবে একটা প্ল্যান করেছিলাম, একটা মিউজিক ক্লাব করা, লাইব্রেরি থাকবে মিউজিক্যাল, হ্যাঁ, সেখানে ডিভিডি পাওয়া যাবে, কিংবা নানান রকম অন্য ফরম্যাটের মিউজিক থাকতে পারে, যেখানে আর কি আমি হয়তো একটা বড় ভিউইং সেন্টার থাকতে, মানে বড় টিভি থাকবে, সেখানে হয়তো আমি পেন ড্রাইভ দিয়ে আমি নানান রকম লাইভ কনসার্ট আমি দেখতে পারবো। তো সেইগুলো থাকবে। তো এইরকম ভাবে ভেবেছিলাম করা যায় কিনা। তো এবং সেইটাই ভেবে আমরা 3-4 জন মিলে একটা কোম্পানি ফর্ম করব ভাবছি। এবং আমাদের কিছু লোকজন উৎসাহ দিয়েছিল যে চলো এটা করো, হ্যাঁ, আমরা দেখছি এটা তোমাদের একটা স্পেস দিতে পারি কিনা। তো সেই ভেবে কোম্পানিটা ফর্ম করা। তো কোম্পানিটা ফর্ম করার পর দেখা যাচ্ছে সেই স্পেসটা আমরা অ্যাফোর্ড করতে পারছি না, কিংবা পাওয়া যাচ্ছে না। করতে করতে ফাইনালি একটা ছোট্ট জায়গা পেলাম। তখন আমাদের মধ্যে যে 5 জন যে ছিল, যেহেতু আমরা ওখানে একটা খাওয়া দাওয়া স্ন্যাক্সেরও ব্যবস্থা রাখবো, আমাদের এই 5 জন যে আমাদের বললাম যে মেম্বার, যে কোম্পানি যারা, হ্যাঁ, তার মধ্যে একজন রয়েছে যার একটা অলরেডি রেস্টুরেন্ট রয়েছে, বিরোজিৎ, ক্যালকাটা 64 বলে ওর একটা রেস্টুরেন্ট আছে। তো ও তখন বললো যে দেখো, যখন মিউজিকের ব্যাপারটা হচ্ছে না এবং এই জায়গাটা তো সুন্দর একটা জায়গা পেয়েছি, চলো আমরা একটা ক্যাফে করি, যদি আমরা ব্র্যান্ড নেমটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে ওই ব্র্যান্ড নেমের থ্রু দিয়ে আমরা পরবর্তীকালে হয়তো একটু বড় জায়গায় চলে গেলাম। কিন্তু জিনিসটা যদি একবার এস্টাবলিশড হয়ে যায়, তাহলে লোকের নামটা যদি ছড়িয়ে যায়, তাহলে পরবর্তীকালে তুমি এটা থেকে আর একটা বড় জায়গায় পৌঁছে যেতে পারো। কোথাও তো একটা শুরু হোক, কোম্পানি যখন ফর্ম করেই ফেলেছি, তো সেই জায়গা থেকে তখন বললে ঠিক আছে চলো একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট করা হোক। তো সেটা এবারে এই ক্যাফে কাম রেস্টুরেন্ট হয়েছে। এবার এটা দেখি যে রেস্টুরেন্টের মধ্যে আমি চাইছি যে একটু অন্য জিনিস ঢোকানো যায় কিনা। অলরেডি একটা আর্ট থেরাপির ক্লাস হয়েছে, আমার একটা কার্টুন ওয়ার্কশপ করার প্ল্যান আছে। তো এরম ভাবে শুধু যে গান হবে এমন কোনো ব্যাপার না, অন্য জিনিসও হতে পারে আগে। সেটাও মানে
হুম খোলা রাখছি ব্যাপারগুলো, যে কিভাবে হবে আমি নিজেও জানি না, আইডিয়াগুলো ওপেন রাখছি। লাস্ট কোয়েশ্চেন, চন্দ্রবিন্দু চক গোল্ডেন ডিস্ক পেয়েছিল, আর আজকে তোমরা প্রতীকী ভেনিল বার করেছো, সেটা আলাদা বিষয়, কিন্তু ফিজিক্যাল বিক্রি বলে মিউজিকের কিছু আজকের যুগে আর নেই। মানে কেউ ভালোবেসে চন্দ্রবিন্দুর এটা রাখলো, সেটা আলাদা বিষয়, কিন্তু আসলে আমার এখানে আছে চন্দ্রবিন্দুর সবকটা গান। এই চেঞ্জটা মিউজিক ইন্ডাস্ট্রিকে কতটা চেঞ্জ করে দিয়েছে? অনেকটা চেঞ্জ করে দিয়েছে। আমার যেটা মনে হয় যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম কি ফরম্যাটে এসে গিয়ে, যেটা যার জন্য এই আমরা ভাইনাল বের করি আর কি, যে রেকর্ড পুরোনো দিনে সেটা করে সেটা অনিন্দরই কিছুটা আইডিয়া ছিল, এবং অনিন্দর থেকে ইনফ্যাক্ট টিটোর আইডিয়া ছিল, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার। তো আমি তখন একটু ইন্টারনেটে গিয়ে রিসার্চ করি যে সত্যি সত্যি এটা কতটা খরচায়, আদৌ লোকে কিনবে কিনা, আদৌ এটা। তো সেটা করতে গিয়ে মানে রেকর্ডের সব পক্ষে কি কি যুক্তি আছে সেটা বোঝার চেষ্টা করছিলাম, যে সত্যি সত্যি লোকে মানে না, যে আমরা শুনি যে বস পুরোনো দিনে ফিল্ম ক্যামেরা যা ছিল এখন ডিজিটাল ক্যামেরার কোয়ালিটি ফিল্ম ক্যামেরার মতন কোনোদিন হবে না, কিংবা আমরা বলি রেকর্ডের যে আওয়াজ ছিল সেটা সিডির থেকে অনেক বড় একটা অ্যানালগ, এই যে অ্যানালগ ভালো ডিজিটাল ভালো না, এরকম একটা, সেটা আদৌ সত্যি কিনা। তো সেটা করতে গিয়ে দেখলাম যে সেটা সত্যি নয়। তার কারণ হচ্ছে খুব সিম্পল ব্যাপার, যে আমি যে অ্যানালগের রেকর্ডটা করছি সেটা তো আগে রেকর্ডটা ডিজিটালি করেছি, ডিজিটাল থেকে অ্যানালগে ট্রান্সফার করলাম। হ্যাঁ, তো তাহলে আমি যদি ডিজিটাল থেকে ডিজিটালি রেখে দিলাম, ডিজিটাল থেকে যদি অ্যানালগে ট্রান্সফার করি, সেটা এটা যদি অ্যানালগ থেকে অ্যানালগ থাকতো তাহলে একটা মানে যুক্তির একটা ব্যাপার মানে থাকতো, যে হ্যাঁ আমি সেখানেও হয়তো আমি তর্ক করতে পারতাম যে না এখন ডিজিটাল বেশি ভালো অ্যানালগ, কিন্তু সেখানে ডিজিটাল থেকে অ্যানালগ করছি সেখানে ভালো হওয়ার চান্স কম। এবং তারপর সত্যি সত্যি দেখলাম যে যারা ম্যাথামেটিশিয়ান মানে যারা এইসব নিয়ে বোঝে, সাউন্ড ইঞ্জিনিয়ার, তারা অঙ্ক কষে দেখেছে যে এটা ডিজিটাল থেকে এখন অ্যানালগটা ভালো নয়। তাহলে আমি অ্যানালগে যাচ্ছি কেন, কেন শুনবো? তার সপক্ষে দু তিনটে ব্যাপার আছে, যে এই যে আমরা গান শুনি কি যাই ছবি আঁকা দেখি, সবকিছুই কিন্তু কোয়ালিটি দিয়ে মানে বিচার হয় না। হ্যাঁ, কেন ওটা তো একটা পার্সোনাল টেস্টের ব্যাপার। মানে আমি ধরেন একটা চিলি চিকেন খাচ্ছি, তুই যে চিলি চিকেনটা খেতে ভালোবাসবি, আমি সেই চিলি চিকেনটা খেতে নাও ভালোবাসতে পারি, আমার জন্য হয়তো আরেকটু নুন বেশি দিলে বেশি ভালো লাগতো, আর হয়তো মশলাটা বেশি থাকলে ভালো লাগতো। তো গানের ক্ষেত্রে সেই ব্যাপারটা অনেক ক্ষেত্রে হয়, স্পেশালি এই ধরনের মিউজিকের ক্ষেত্রে। তো সেইখানে যেটা আমি দেখলাম যে এই অ্যানালগে যে পজেস করা একটা গান, যে এই গানটা আমার, এই গানটা আমি ছুঁতে পারছি, এই গানটা আমি রেকর্ডটা রাখছি, এবং রেকর্ডটা যখন রাখছি আমি জানি এই যে রেকর্ড প্লে চালাতে গেলে আমাকে রেকর্ড প্লেটা খুলতে হবে, অন করতে হবে, রেকর্ডটা ইয়ে থেকে জ্যাকেট থেকে বার করতে হবে, নিয়ে লাগাতে হবে, নিয়ে তারপরে স্টাইলাসটা গিয়ে আমি নামাবো করে তারপরে শুনবো, বেশি একটা সুন্দর স্পিকার হবে। এই যে এতটা পরিশ্রম করছি, এবং তার সাথে যে এক্সপিরিয়েন্সটা, ঠিক সিনেমা হলে গিয়ে আমি সিনেমাটা দেখছি, একটা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, এবং সুইগি থেকে সেই খাবারটা আনিয়ে বাড়িতে খাচ্ছি, দুটো কিন্তু এক এক্সপিরিয়েন্স নয়। এবং এইটা করার জন্য তার মানে আমি যে টোটাল ফোকাসটা সেই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু এতটা পরিশ্রম করছি, আমি সেই জন্য কি করবো, ফোনটা আমি হয়তো সাইলেন্ট মোডে রেখে দেবো। সেই মুহূর্তে হয়তো আমি বাজার ধুম করে কেউ একটা ডেকে উঠলো, বন্ধু ডেকে উঠলো, আমি তার সাথে গল্প করতে চলে গেলাম, সেটা করবো না। যার জন্য হয় যে আমি যখন টিভিতে বসে একটা সিনেমা দেখছি, আমি সারাক্ষণই সিনেমাটা দেখতে দেখতে ফোন এলো স্টার্ট করে, হ্যাঁ একটু পজ করে দিয়ে তার সাথে দুটো কথা বলে নিলাম, আমি তো সেই মুহূর্তেই তো ওই স্পেসটা থেকে বেরিয়ে গেলাম। তো ওইভাবে আমি একটা জিনিস শুনছি কি দেখছি, সেটা ভালো, নাকি আমি যখন একটা জিনিস দেখছি সব কিছু থেকে কাট অফ হয়ে গিয়ে আমি পুরোটা সেইখানেই মন দিলাম, সেটা ভালো। তো ওই মন দেওয়ার ব্যাপারটা ফিরে আসে যদি আমি একটা রেকর্ড চালাই কিংবা একটা সিডি চালাই, এবং এই যে গানটা পজেস করছি, এই যে আমি একটা সিডি আরেকজন আগে যেটা হতো, কোনোদিনই কিন্ডলে বইয়ের মজা পাবি না। মানে এই জিনিসটা আমার, আমি যে তোকে বইটা দিলাম, এই যে আমার বইটা তোকে আমি দিলাম, এটার মধ্যে যে বন্ডিংটা তৈরি হলো, আমি একটা লিংক পাঠিয়ে হবে না, ওটা মানে প্রাইসলেস। হ্যাঁ, ওইটা আবার আমার মনে হয় ধীরে ধীরে ওটা আবার ফিরে আসবে। আমার বেস্ট ফ্রেন্ডের কিছু ক্যাসেট আজও আমার কাছে রয়ে গেছে, আমার কিছু ক্যাসেট আজও ওর কাছে রয়ে গেছে। এই দেখ না, তোর এখানে এত বই রয়েছে, এই বই কি ডিভিডি যাই আছে, এগুলো তো তোর জিনিস, এগুলো তো এটা নিয়েই তো তুই তৈরি হয়েছিস। এবং আজকে যদি ওই বইটা থেকে একটা নিই, তোর সাথে কিন্তু আমার একটা বন্ডিং তৈরি হলো। তো সেই বন্ডিংটা কিন্তু দরকার, এবং কিন্তু প্রবলেম হচ্ছে এটা কস্টলি, সেটা সবসময় অ্যাফোর্ড করতে হয়তো অনেকে পারে না।
আজকে হয়তো তুই যেখানে 10টা বই অ্যাফোর্ড করতে পারতিস কি 10টা গান শুনতে পারছিস, ডিজিটাল থাকলে সেই একই পয়সা হয়তো তুই হয়তো হ্যাঁ 1000টা গান অ্যাফোর্ড করতে পারবি। কিন্তু আমার মতে স্টিল যতটুকু পারবো, হয়তো একটা রেকর্ড কি দুটো রেকর্ড এই করতে করতে কালেক্ট করতে করতে যদি আমার একটা সংগ্রহশালা তৈরি হয়, আমার মনে হয় সেটা গান বাজনার ক্ষেত্রে সিরিয়াস লিসেনিংটা বেড়ে যাবে বলে আমার মনে হয়। শেষ পথে একটা মিষ্টি হোক গান। আচ্ছা, আমি একটা জিনিস দেখছি, আমি ভুলে গেছি, আমি জানি না। আচ্ছা, তুমি কোনোদিন স্টেজে ভালো লাগে না গেয়েছো? এখনই করতে পারি, স্টেজে খুব রেয়ারলি গেছি। খুব প্রিয় আমার মনে হয়, হ্যাঁ ওটা রাজাদারও খুব প্রিয় গান ছিল। আচ্ছা, দাশগুপ্ত। হ্যাঁ, মানে বিশ্বাস বাবা। হ্যাঁ, আমার ফোন করে বলেছিলেন যে ওই গানটা আমার ভীষণ ভালো, কিন্তু ওই গানটা আমাদের খুব মানে খারাপ লেগেছিল। কেন ওই সময় না কিছু কিছু গান তখন আমরা আমাদের বাড়িতে রেকর্ড করেছিলাম, তখন বাড়িতে ডিজিটাল ফরম্যাট হয়েছে, কিন্তু আমাদের বাড়ির সাউন্ড কার্ডটা খুব খারাপ ছিল, তখন আমাদের কান তৈরি হয়নি, আমরা রেকর্ড করে আমরা তো বুঝতেই পারিনি যে খুব খারাপ কোয়ালিটির রেকর্ডিং হচ্ছে। কিন্তু এখন তো বুঝতে পারি যে ওটা জাস্ট খুব খারাপ কোয়ালিটির রেকর্ডিং, ওটা করে দিও কোথাও। কিন্তু আমি জানি আবার করলে না ওই যে শোনা অদ্ভুতভাবে হারমোনিটা করেছে ওই ম্যাজিকটা আর হবে না, সেটাও সেই জন্য ওটা আর করতে চাইছি না। ভালো লাগে না যে, ভালো লাগে না যে, ভালো লাগে না যে এই হাসি খেলা, ভালো লাগে না যে, ভালো লাগে না যে, ভালো লাগে না যে এই হাসি খেলা। বাচ্চারা বলছে পরীদের নাম, সূর্যরা খুঁজছে চাঁদের আরাম, কবির রক্ত চাটে শহরে ট্রাম এই বিকেল বেলা। বাচ্চারা বলছে পরীদের নাম, সূর্যরা খুঁজছে চাঁদের আরাম, কবির রক্ত চাটে শহরে ট্রাম এই বিকেল বেলা। ভালো লাগে না যে, ভালো লাগে না যে, ভালো লাগে না যে এই হাসি খেলা, ভালো লাগে না যে আমার, ভালো লাগে না যে, ভালো লাগে না যে এই হাসি খেলা। এরপর আর কি বলবো, কিছু তো বলার মানেই হয় না। এই সময় নীরবতাই সব থেকে ভালো শব্দ মনে হয়। আজকে সহজ কথায় সত্যিকারের সহজ মানুষ, আমার প্রিয় মানুষ, আমার আইডল, এবং আমি এটা মিথ্যে কথা বলছি না, সেটা উপলদা জানেন, কারণ আমি একটি বইতেও সেটা লিখেছি যে চন্দ্রবিন্দুর 3জন মানুষই আমার আইডল। সে আজকে আমারই বসার ঘরে আমার সব থেকে পছন্দের গানটা গিয়ে শোনালো। আমার কিছু বলার মানেই হয় না। এই গেঞ্জিটা বংমেড বানিয়েছে, ওদের বিজ্ঞাপন যাচ্ছে, ওদের গেঞ্জিটা কিনবেন। আজকে 2টো পুরস্কার পেলাম, তার মানে উপলদায় আমার আইডল আমাদের সহজ কথায় এসেছেন, এবং সহজ কথাকে যাদবপুর ইউনিভার্সিটির রেডিও প্রোডাকশন টিম এই সুন্দর একটা মজার উপহার দিয়েছেন। তো এইটাই বলার ছিল। সহজ কথা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব। এখানে একটা ছোট্ট একবার কাটছি, তার কারণ হচ্ছে এটা বলতে গিয়ে উপাল সেনগুপ্তই একটা লোক, এবং তার সাথে চন্দ্রবিন্দুর অনিন্দ্য চ্যাটার্জি একটা লোক, এবং তার সাথে কায়াও একজন আছে, একটা ব্যান্ড। যে কায়া একটা গান অনিন্দকে লিখে দিতে বলেছিল, সেটা আমি সুর করেছি। তার গানটার শুরুটা হচ্ছে সহজ কথা যায় না বলা সহজে, বুঝলি তো? ফলে সহজ কথা নিয়ে একটা গানও আছে। তো কখনো যদি অনিন্দ আসে, আমি জানি না এসে গেছে, তাহলে অনিন্দকে মানে অনিন্দকে বলতে পারতি যে ওই গানটা গাওয়ার জন্য। এটাই ছিল। ধন্যবাদ।